দেখো, আজকে আমরা আপার প্রাইমারি ব্যাচের ক্লাস শুরু করছি, যেটা আমাদের প্রথম ক্লাস চাইল্ড সাইকোলজি। এবার অনেকে এখানে আছো যাদেরকে একটা কথা বলে দিই। এবার অতটা হয়তো অনেকের আপডেট নেই, বাট তোমাদেরকে আমি একটু আপডেট একটা দিয়ে দিচ্ছি, যেটা তোমরা এই মুহূর্তে কোথাও পাবে না। বাট আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি, যে প্রাইমারি টেটের নোটিফিকেশন ভীষণ তাড়াতাড়ি আসতে চলেছে, ভীষণ তাড়াতাড়ি। মানে সম্ভবত তোমরা ধরে রাখতে পারো আগস্ট অথবা সেপ্টেম্বরে, যেরকম ডিসেম্বরে এক্সামের কথা ছিল, সেভাবে আবার একটা টেট, প্রাইমারি টেট কিন্তু হওয়ার কথা আছে। ঠিক আছে, তো তার নোটিফিকেশন কিন্তু অলরেডি রেডি হচ্ছে। তোমরা এই মুহূর্তে জানতে, মানে তোমাদের কাছে এটা খবর নেই, বাট আমি তোমাদের এই মুহূর্তে আগে থেকে জানিয়ে দিচ্ছি যে প্রাইমারি টেটেরও কিন্তু নোটিফিকেশন ভীষণ তাড়াতাড়ি, আপার প্রাইমারি এবং প্রাইমারি দুটোরই কিন্তু নোটিফিকেশন তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে, অর্থাৎ তোমরা যারা আপার প্রাইমারি ব্যাচে জয়েন করলে, গ্রুপ সি গ্রুপ ডি তো দেবেই, কোনো অসুবিধা নেই। তাহলে কিন্তু তোমাদের প্রাইমারি প্রিপারেশনও কিন্তু এর সাথে হয়ে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ যারা আগে করেছো তাদের তো ঠিক আছে, কোনো সমস্যা নেই। যারা প্রথমবার করছো তাদের জন্য কিন্তু এটা ভীষণ বড় একটা সুযোগ, কারণ একটাই প্রিপারেশনে তোমরা বহু বছর পরে তোমরা পরপর কিন্তু এক্সাম দিতে পারবে। ঠিক আছে, তো একটু নিজেদের মানে ফোকাস রেখো, পড়াশোনা করো। ঠিক আছে, আমরা তাহলে আস্তে আস্তে প্রিপারেশন নিয়ে যেতে পারবো। দেখো, প্রথম যে চ্যাপ্টার এটা আমাদের চাইল্ড সাইকোলজি, বা যেটা আমরা মনোবিজ্ঞান বলছি, সাইকোলজি যেটা বলছি, সেটা আমাদের একটু জানতে হবে। ঠিক আছে, এবার বলেছে সাইকোলজি তো আমরা সবাই জানি, আমরা তো স্যার মনোবিজ্ঞান জানি, সাইকোলজিতে এই এই বিভিন্ন থিওরি আছে, এই আছে সেই আছে, সেরকম ব্যাপার। সাইকোলজি কিন্তু সেরকম কোনো সাবজেক্ট নয়। এই জন্য সাইকোলজি যখন পড়বে, পড়ার সময় বইয়ে যা পড়েছো, বইয়ে দেখেছো স্যার বইয়ে এটা লেখা আছে, বইয়ে ওটা লেখা আছে, সেটা কিন্তু সাবজেক্ট, মানে যেরকম ইতিহাস পড়ছো, ভূগোল পড়ছো, বিজ্ঞান পড়ছো, অঙ্ক পড়ছো, সেই সাবজেক্টগুলো তুমি বই ভিত্তিক পড়ে তুমি পাবে। কিন্তু যখনই তুমি সাইকোলজি বা মনোবিজ্ঞান পড়বে, সেখানে কিন্তু বইয়ে লেখা ধারণা তোমার কিন্তু চলবে না। বলবে স্যার কেন, তাহলে কি বইয়ে ভুল লেখা আছে? বইয়ে ভুল লেখা একদমই নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তুমি সাপোজ একজন মানুষকে, সাপোজ তুমি একটা মানুষকে থাপ্পড় মারলে। ঠিক আছে, এবার সেখানে বইয়ে লেখা আছে কোনো মানুষকে থাপ্পড় মারলে সে ঘুরে থাপ্পড় মারবে, ভালো কথা। কিন্তু তুমি একজন মানুষকে থাপ্পড় মারলে, সে তোমাকে থাপ্পড় মারলো না, না মেরে আরেকটা গাল মানে বাড়িয়ে দিল, অথবা কিছু না বলে চলে গেল, তখন তুমি বলবে এ বাবা বইয়ে তো এটা লেখা ছিল না। মনোবিজ্ঞান হচ্ছে সেরকম জিনিস, যে একটা মানুষকে তুমি যে জিনিসটা, তুমি যে কাজটা বা একটা করছো, তার রেসপেক্টে সামনের মানুষ বা অন্য মানুষ কি ভাবছে, সেটাই হচ্ছে মনোবিজ্ঞান, সে মনে কি ভাবছে। ঠিক আছে, এটা প্রথমভাবে বুঝতে হবে যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা কোনো চিরাচরিত বই নয়, যে এই বইয়ে এটা লেখা আছে, এই বইয়ে এটা বলা আছে, সেরকম ব্যাপার নয় কিন্তু। এই জন্য এই সাবজেক্ট পড়তে গেলে নিজের বিবেক বুদ্ধি আর নিজের, যেটাকে বলা হয় খোলা মন, সেটাকে নিয়ে কিন্তু পড়তে হবে। ওকে, যাই হোক, আমরা একটু টপিকের মধ্যে এবার যাচ্ছি। আমরা এই পুরো নোটসটা তোমাদের দিয়ে দেবো, মনোবিজ্ঞানের ধারণা, যেটা আমরা আজকে একটু পড়বো, তার সাথে সাথে আমরা দেখি যতটা হয় বংশগতিটা আমরা একটু আলোচনার চেষ্টা করব, যতটা আমাদের হবে। এবং এই পুরো পিডিএফটা তোমরা এতে পেয়ে যাবে, তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। বাট পিডিএফ এর থেকে বড় কথা একটু বুঝে পড়তে হবে। তারপরে আমরা অবশ্যই এমসিকিউ করব, সেখানে বুঝতে পারবে যে আমাদের পড়াটা কেমন হয়েছে। ওকে, যার যা অসুবিধে হবে পড়াতে গিয়ে মাইক অন করে জিজ্ঞেস করবে, স্যার এটা বুঝতে পারলাম না, বা কোনো কিছু যদি আলোচনার প্রয়োজন মনে হয়, স্যার এটা সম্পর্কে আমার কিছু বলার আছে, অবশ্যই বলবে, কোনো অসুবিধা নেই। কারণ এই ক্লাসটাই এরকম হচ্ছে যেখানে আমি কিছু বোঝাবো, তোমরা কিছু বলবে। এই জন্য চাইল্ড সাইকোলজি ক্লাসটাই এরকম, যেখানে আলোচনাটা প্রয়োজন, শুধু পড়িয়ে দেওয়াটা নয়। ওকে, প্রথম দিন বলে আমি এত কথা বলছি, এবার থেকে আমরা পুরো ডাইরেক্ট যখন ক্লাস করব টপিকে ঢুকে যাব। দেখো, প্রথম কথা কি বলেছে, এই যে কনসেপ্ট, এই যে আমাদের প্রথম যে গ্রিক দার্শনিক, ভীষণ ইম্পর্টেন্ট ফিলোসফার, যার নাম আমরা প্রত্যেকেই কম বেশি জানি, তিনি হচ্ছেন অ্যারিস্টটল। নাম আমরা হয়তো শুনেছি, গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। যার বিখ্যাত শিষ্য কে ছিল, অ্যারিস্টটলের শিষ্য মধ্যে অন্যতম কে ছিল জানি? অ্যারিস্টটলের শিষ্যের মধ্যে পারবে না বলতে? সক্রেটিসের নাম শুনেছি। हाँ सर। हाँ। তো যাই হোক, তো প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল প্রথম এই মনোবিদ্যার একটা অনুশীলনের প্রস্তাব করেছিলেন, যে মনোবিদ্যা এটা আমাদের মানে এক্সারসাইজ করার প্রয়োজন রয়েছে।
এই সংক্রান্ত তিনি বলেছিলেন যে মনোবিজ্ঞান হচ্ছে আত্মার বিজ্ঞান, মানে সায়েন্স অফ সোল। আমাদের যে আত্মা বা সোল, এটা অনেক জায়গায় বিভিন্ন সায়েন্সে সোল সম্পর্কে বলছে, অনেকে বলছে আত্মা নেই, এবার অনেক কিছু ব্যাপার স্যাপার রয়েছে, আমরা একদম সেই ব্যাপারে যাচ্ছি না। কিন্তু আত্মার বিজ্ঞান হচ্ছে মনোবিজ্ঞান, ঠিক আছে? অর্থাৎ আত্মার বিজ্ঞান হিসেবে মনোবিদ্যার প্রথম আবির্ভাব হয়েছিল। এবার এখান থেকে কিছু কিছু প্রশ্ন আসতে পারে যে মনোবিজ্ঞানকে কে বলেছিলেন যে চেতনার বিজ্ঞান? আরেক বিখ্যাত দার্শনিক উইলিয়াম জোনস, তিনি মনোবিজ্ঞানকে বলেছেন যে এটা হচ্ছে চেতনার বিজ্ঞান। আমাদের যে চেতনা, আমাদের যে কনসিয়াসনেস, সেই কনসিয়াসনেসের বিজ্ঞান। কনসিয়াসনেসের বিজ্ঞান বলতে কি? ওই যে বললাম, কেউ তোমাকে থাপ্পড় মারলো, তো তোমার কনসিয়াসনেস তোমাকে কি বলছে? ঘুরে আবার একটা থাপ্পড় মারবে, না থাপ্পড়টা সহ্য করে চলে যাবে? এবার দেখো, কেউ যদি তোমার ছোট কেউ, মানে কেউ যদি তোমার থেকে দুর্বল কেউ তোমাকে থাপ্পড় মারে, তুমি তাকে ঘুরে থাপ্পড় মেরে দেবে। কিন্তু তোমার থেকে কেউ যদি, মানে সবল ব্যক্তি, কেউ যদি বডি বিল্ডার তোমাকে একটা থাপ্পড় মারে, তুমি কি তাকে ঘুরে থাপ্পড়টা মারার সাহস রাখবে? নিশ্চয়ই রাখবে না, কারণ সে যদি আবার তোমাকে ঘুরে দেয়, তুমি আর থাকবে না। ঠিক আছে? সেই জন্য মনোবিজ্ঞান হচ্ছে চেতনার বিজ্ঞান, আমাদের যে কনসাসনেস সেই সংক্রান্ত বিজ্ঞান। বলা আছে মানুষের অস্তিত্ব বজায় বজায় রাখার জন্য, বজায় রাখার অভিযোজন প্রক্রিয়ায় তার দেহ মন অংশগ্রহণ করে। মানুষের দেখো অস্তিত্ব বজায় রাখার জন্য মানুষকে অভিযোজন করতে হয়। অভিযোজন মানে যেটাকে আমরা অ্যাডাপ্টেশন বলি। কিরকম? এই যে আমরা কিছু অ্যাডাপ্টেশন আমরা জানি, কিরকম অ্যাডাপ্টেশন, যে একটা সময় গাছ শেষ হয়ে যাচ্ছিল বলে জিরাফ একটু উঁচু হয়ে খাচ্ছিল, সেই জন্য জিরাফের গলাটা উঁচু হয়ে গেছে, জিরাফের অভিযোজন। এবার চিতাবাঘ শিকার করতে হয়, সেই জন্য চিতাবাঘ দ্রুত গতিতে দৌড়তে পারে, সেটা তার অভিযোজন। ঠিক আছে? তো এই যে অভিযোজন, মানুষও কি করে বিভিন্ন সময় অভিযোজিত হয়ে থাকে। ঠিক আছে? যেমন আরেকটা বড় এক্সাম্পল দেখো, যেমন দেহের দিক থেকে অভিযোজন হয়, মনের দিক থেকে অভিযোজন হওয়াটা খুব দরকার। কিরকম? দেখো সাপোজ তোমার বাবা মা যখন ছিল, তোমার বাবা মা, এটা আজকের দিনের খুব প্রাসঙ্গিক ব্যাপার, তোমার বাবা মা যখন, মা যখন প্রথমবার বিয়ে করে আহ, তোমার বাবার বাড়িতে এসেছিল, তখন তার, মানে তোমার দিদা ঠাকুমা তাকে যেভাবে ট্রিট করেছিল, আজকের দিনে তোমার যদি স্ত্রী আসে, তোমার মা কি তাকে সেভাবে ট্রিট করতে পারবে? কোনোদিন পারবে না। যদি করে, পরের দিনই ঘর থেকে আলাদা হয়ে চলে যাবে। পরিষ্কার কথা। অর্থাৎ আজকের দিনে যারা, মানে শাশুড়ি হচ্ছে, বা আজকের দিনে যারা বৌমা হচ্ছে, প্রত্যেককে দেহ মনে একটা অ্যাডাপ্টেশন করতে হবে। মানে এরকম নয় যে আমরা আগের জেনারেশন এটা করেছি, পরের জেনারেশন কেউ এটা করতে হবে। কেউ যদি এই স্ট্রিক্টনেস ধরে রাখে, কি হবে? একটা দ্বন্দ্বের সৃষ্টি হবে। অর্থাৎ সব জায়গায় দেহ মনে অ্যাডাপ্টেশন হওয়াটা কিন্তু দরকার, অভিযোজন হওয়াটা কিন্তু দরকার। এই জন্য বলেছে, তাই মানুষের অভিযোজনমূলক যে আচরণ, অভিযোজনমূলক আচরণকে অনুসরণ করলে তাকে সামগ্রিকভাবে জানা সম্ভব। এটাই বলেছে মানুষের যে অভিযোজনমূলক আচরণ, মানে প্রথমে তুমি রেগে গেলে, ছোট একটু যখন কম বয়স ছিল, তুমি যদি রেগে যেতে, তুমি লোককে সঙ্গে সঙ্গে দুটা খারাপ কথা বলে দিতে পারতে। তুমি যখন বড় হয়েছো, তখন দেখেছো কেউ যদি তোমাকে রাগায়, তুমি তাকে খারাপ কথা না বলে সাইলেন্ট হওয়াটাকে বেশি প্রেফার করেছো। কি না, যদি আমি এখন কিছু বলি, আমার শত্রু বেড়ে যাবে। তাহলে এটা একটা অভিযোজনমূলক আচরণ। আগে তুমি লড়াই করতে, ঝগড়া করতে, এখন কি করছো? না, এখন তুমি চুপ করে যাচ্ছ। অর্থাৎ মানুষের এই অভিযোজনমূলক আচরণকে যদি অনুসরণ করো, তাহলেই একটা মানুষকে সামগ্রিকভাবে জানতে পারবে যে সেই মানুষটা কতটা। দেখবে যে মানুষ রেগে গেলে এই করে, মানে রেগে গেলে সঙ্গে সঙ্গে চিৎকার করে, বলে এই পুরো সেই বাচ্চাই রয়ে গেছে, এই কথাটা বলে থাকে। কিন্তু যদি কোনো মানুষকে তুমি রাগাও, সে যদি চুপ করে বা সেটাকে যদি সহ্য করে নেয়, তার মানে ছেলেটা খুব ম্যাচিওর আছে বা মেয়েটা খুব ম্যাচিওর আছে, এটা বলা হয়। অর্থাৎ বয়সের সাথে সাথে একটা অভিযোজনমূলক আচরণ, সেটা কিন্তু হওয়াটা বাঞ্ছনীয় আজকের সমাজ। বোঝা যাচ্ছে? তাই এই জন্য বলা হয়েছে যে মনোবিজ্ঞান হচ্ছে একটা অভিযোজন প্রক্রিয়া এবং অনুশীলনের বিজ্ঞান। এই কথাটা আমি প্রথম থেকে বারবার বলছি। মনোবিজ্ঞার মধ্যে তোমাকে অবশ্যই অভিযোজিত হতে হবে, অভিযোজিত হতে হবে, মানে তুমি ছোটবেলায় রেগে গেলে চিৎকার করতে, কিন্তু বড় হলে তুমি রেগে গেলে আর চিৎকার করতে পারবে না। এবং সেটাকে তোমাকে বারবার অনুশীলন করতে হবে। এরকম নয়, না আমি তো জানি যে রেগে গেলে আমাকে চুপ করে থাকতে হবে, হ্যাঁ আমি তো শুনেছি, আমি জানি, এটা আমি বইয়ে পড়েছি, করবো না। কিন্তু যখন দেখবে তোমাকে রাগিয়ে দিল, তখন তুমি রেগে গেলে। কেন তুমি রেগে, তুমি বলবে আমি তো জানতাম, তাহলে রেগে গেলাম কেন? কারণ তুমি এটা অনুশীলন করনি, মানে বারবার কেউ তোমাকে রাগায়নি, সেই জন্য তুমি সেই প্রক্রিয়াটাকে অনুসরণ করো। ওকে? এবার মনোবিজ্ঞানের যে কথাটার একটা ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সাইকোলজি। এবার পি আগে থাকে, যেমন নিউমোনিয়ার আগে পি থাকে, সেরকম সাইকোলজি পি এস হয়। এবার এটাকে উচ্চারণ কিভাবে করে? পিসি চলো যাই, অনেকে স্পেলিং এখানে ভুলে যায়, সেই জন্য তাদের জন্য পিসি, পিএস হয় পিসি, চলো সিএইচ এলো জিওয়াই যায়। ঠিক আছে? সাইকোলজি, কিন্তু অনেকে উচ্চারণটা, মানে স্পেলিংটা মনে রাখার জন্য বলে পিসি চলো যাই।
ঠিক আছে? এটা ছোটবেলা থেকে আমরা হচ্ছে এটাকে ব্যবহার করে এসেছি। জাস্ট তোমাদের জন্য জাস্ট একটা আমি সুন্দর ছোটবেলার একটা স্মৃতি তোমাদের বললাম। ঠিক আছে? এবার এটা অবশ্যই এসেছে দুটো গ্রিক শব্দ, কারণ গ্রিস যেহেতু অ্যারিস্টটল এটার প্রাথমিক প্রস্তাব দিয়েছিলেন। সাইকো, সাইকি কথার অর্থ সাইকি আর লোগাস। সাইকি কথার অর্থ হচ্ছে আত্মা, মানে সোল। আর লোগাস কথার অর্থ হচ্ছে বিজ্ঞান বা সায়েন্স। সেই জন্য এটাকে বলা হচ্ছে আত্মার বিজ্ঞানই হচ্ছে মনোবিজ্ঞান। ওই জন্য প্রথমের কথাটায় বলাই আছে যে আত্মার বিজ্ঞান। এবার আত্মা মানে এখানে সোল বলা হচ্ছে কোনো বৈজ্ঞানিক সেন্সে না, মানে আমরা আমাদের যে মানে বিবেক বলি, এখানে আত্মাটাকে আমরা বিবেক হিসাবে কনসিডার করব। যে আমাদের সঙ্গে কেউ কিছু বললো, তাহলে আমরা মন থেকে আমরা কি সিদ্ধান্ত নিলাম, সেটার কথাই আমাদের বলা হচ্ছে। ঠিক আছে? লাস্ট লাইন বলছে, মিলার বলেছে মনোবিজ্ঞান হলো দর্শনের সেই শাখা যেখানে মানুষের আত্মা নিয়ে আলোচনা করা হয়ে থাকে। ঠিক আছে? তো এখানে কিছু আমরা বেসিক জিনিস আলোচনা করলাম, আশা করি বোঝা গেল, একটা কনসেপ্ট আমরা এখান থেকে পেলাম। আচ্ছা, এবার আমরা যাই শিশু মনোবিদ্যা। মনোবিজ্ঞান থেকে শিশু মনোবিদ্যা, যেটা আমাদের অ্যাকচুয়ালি পড়তে হবে চাইল্ড সাইকোলজি। শিশুদের মনোবিজ্ঞান আমাদের অ্যাকচুয়ালি পড়তে হবে। তো মনোবিজ্ঞান বা মনোবিদ্যা নিয়ে যারা পড়াশোনা করে, পড়াশোনা বা চর্চা করে, তারা বাস্তব জীবনে প্রয়োগ করে থাকেন, তাদেরকে আমরা মনোবিজ্ঞানী বলে থাকি। অনেকে দেখবে মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করে, যে সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছে, সাইকোলজি নিয়ে পড়াশোনার পরে তারা কি করে বাস্তব জীবনে তা প্রয়োগ করে। যেমন এক্সাম্পল, তোমরা দেখবে অনেক হচ্ছে অনেকে আছো যে বিভিন্ন সংসার জীবনে অনেক কিছু প্রবলেম ফেস করো, দিয়ে সেগুলোকে সহ্য না করে মাথা টাথা খারাপ হয়েছে। ঠিক আছে? তখন ঘরের লোক কি বলে, "এই চল তোকে পাগলের ডাক্তারের কাছে নিয়ে যাই।" তো অ্যাকচুয়ালি কি পাগলের কোনো ডাক্তার হয়? পাগলের কোনো ডাক্তার হয় না। যে হয় তাকে বলা সাইকোলজিস্ট, মানে মনোবিজ্ঞানী। ব্যাপারটা কি? তাহলে যে মনোবিজ্ঞানের কাজটা কি? মনোবিজ্ঞানীর কাজ কি? মনকে নিয়ে মানে মনের অপারেশন করা? মনকে বলবে এই যেটা মন যেমন হার্টের অপারেশন করে, সেরকম কি সে হচ্ছে মন নিয়ে অপারেশন করবে? নিশ্চয়ই না। সে কি করবে? মনোবিজ্ঞানীর কাছে যাবে, সে তোমার সাথে কথা বলবে। কথা বলবে, কথা বলার মাধ্যমে বলবে যে তুমি কি ভাবছো? তুমি তা তোমার যা মনে হবে। ওই জন্য মনোবিজ্ঞানী যারা হয় তাদেরকে খুব ভালো লিসেনার হতে হয়। তাদের কাছে যারা পেশেন্ট তারা গিয়ে তাদের সমস্ত কথা বলে। আমি এইটা ভেবেছিলাম, আমার হচ্ছে হাজব্যান্ড আমাকে এই বলে দিয়েছে, এই জন্য আমি এই রেগে গেছি, এটা কি ঠিক আপনি বলুন, হ্যান ত্যান এরকম কথা বলবে। এবার তখন মনোবিজ্ঞানীকে সেটা বুঝতে হবে যে সেই পেশেন্টটাকে কিভাবে ট্রিট করলে সে মনের দিক থেকে স্যাটিসফাইড হবে বা মনের দিক থেকে অ্যাসিওরেন্স পাবে, এটা বুঝতে হবে। দেখো তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা বুঝতে পারবে। সাপোজ তুমি যখন কলেজে পড়তে, ঠিক আছে, ভালো একটা এক্সাম্পল, কলেজে যখন পড়তে তখন কি হতো, তুমি হচ্ছে একজন ছেলে, ধরো তুমি একজন ছেলে কলেজে পড়তে একটা মেয়েকে ভালোবাসতে। ঠিক আছে, একদম পরিষ্কার কথা বলছি, প্রত্যেকেই অ্যাডাল্ট, বোঝো। তো একটা মেয়েকে ভালোবাসতে, আর মেয়ের ক্ষেত্রে ব্যাপারটাকে রিভার্স করে নিবে, একটা ছেলেকে ভালোবাসতে। ভালো কথা। এবার সেই যে মেয়েটাকে তুমি বা যে ছেলেটাকে তুমি ভালোবাসতে, সে হচ্ছে একটা খারাপ মেয়ে, মানে মানে ভালো নয়। একাধিক মানুষের সাথে একাধিক মানে এর সাথে তার সম্পর্ক আছে, বা কোনো দিক থেকে বলো বা চড়িয়ে খাওয়া যাকে বলে, সেরকম টাইপের একজন মেয়ে বা সেরকম টাইপের একটা ছেলে। এবার তোমার একটা ভালো বন্ধু আছে, ঠিক আছে, তোমার একটা ভালো ফ্রেন্ড আছে। সেই ফ্রেন্ড তোমাকে বললো, ওই ওই মেয়েটা না ভালো নয়, তুই ওর সাথে প্রেম করিস না বা সম্পর্কে থাকিস না। এবার যদি তোমার সে ভালো বন্ধু তোমাকে বলে, তুমি কি করবে? সেই বন্ধুটার কথা শুনে সেই মেয়েটা বা সেই ছেলেটাকে কি ছেড়ে দেবে? নিশ্চয়ই না, জীবনে করবে না। তুমি কি করবে? তার উল্টো করবে, তোমার সে বন্ধুটাকে তুমি অ্যাভয়েড করবে। পরিষ্কার কথা, এটা তোমরা নিজেদের মানে জীবন কাটিয়ে এসছো, এগুলো জিনিসগুলো সম্পর্কে জানো। এবার বলবে কেন? কারণ সে কি তাহলে তাহলে কেন হলো, এটা তো ভাবা উচিত ছিল। কারণ সে তো জানে তার বন্ধুটা ছোটবেলার বন্ধু, তাহলে একটা মেয়ের জন্য কেন ছেড়ে দিল বা মেয়ের জন্য কেন মিথ্যে কথা বলছে? এটাই হচ্ছে সাইকোলজি। মানে যখন কোনো ব্যক্তি কোনো একটা জিনিসের প্রতি অ্যাডিক্টেড হয় বা কোনো একটা জিনিসকে চায়, তুমি যদি তাকে সেই জিনিসটা করতে না দাও, তাহলে সে কি করবে? তোমাকে তোমার শত্রু মনে করবে। সেটা নেশার ক্ষেত্রেও বলো, কেউ একজন সিগারেট খায়, মদ খায়, তাকে যদি বলো এই মদ খাস না আজ থেকে, সে তোমাকে শত্রু মনে করবে, পরের দিন তোমাকে না বলে সে মদ খাবে। তাহলে উপায় কি? সেই জিনিসটা, তাহলে মনোবিজ্ঞানীর কাজ সেটাই, সে যেই জিনিসের প্রতি অ্যাডিক্টেড তাকে সেই জিনিসটা থেকে সরিয়ে আনতে হবে। তাহলে এখানে মনোবিজ্ঞানী কি করবে? তাকে প্রথমেই বলবে না যে না 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 ও খারাপ মেয়ে, ওকে ছেড়ে দে, বা না না তুমি সিগারেট খাওয়া ছাড়বে না। তাহলে তাকে কি করতে হবে? তাকে বলতে হবে সিগারেট খাও কি আছে, ওটা তো আজকের দিনে সবাই খায়, বা এই প্রেম করো, হ্যাঁ ঠিক আছে মেয়েটা ভালো না। এবার তাকে কি করতে হবে? আস্তে আস্তে জিনিসগুলো সম্পর্কে তার ফ্রেন্ড হতে হবে, তার বন্ধু হতে হবে, তাকে বোঝাতে হবে যে আস্তে আস্তে এরকম না, ডাইরেক্টলি বোঝাতে শুরু করবে না এই মেয়েটা খারাপ, সিগারেট খেলে দেখে এই হয়। তাকে প্রথমে অনেক রকমের তাকে সে যেটা পছন্দ করে সেটা তাকে বোঝাও, যে এই দেখ সিগারেট খাওয়া, সিগারেট কত রকমের সিগারেট হয় দেখ, এই তাহলে প্রথমে তাকে ইন্টারেস্ট করবে। যখনই
তার প্রতি ইন্টারেস্ট যাবে, সে যখন দেখবে যে সামনের মানুষটা তার মনের মতো কাজ করছে, তখন তোমার প্রতি বা সেই মানুষটার প্রতি তার কিন্তু একটা ট্রাস্ট বা বিশ্বাস জন্মাবে। এবার যখন বিশ্বাসটা জন্মালো, তখন তাকে আস্তে আস্তে এই জিনিসটা সম্পর্কে বোঝাতে হবে, সিগারেট তো খাচ্ছি, কিন্তু দেখ সিগারেট খাওয়ার পরে কি হচ্ছে না, খুব কাশি হচ্ছে। আরে হ্যাঁ সত্যি ভাই, আমারও কাশি হয়। তো কাশি হয়, তাহলে কি করা যায় বলতো? তাহলে এক কাজ করি বল, তো কটা খাই বলতো? 5টা খাই দিনে? আচ্ছা চল তো 3টে করে খাই, দেখি একটু ঠিক হয় কিনা। তো বললো, হ্যাঁ সত্যি 3টে করে খেলাম, একদম বন্ধ করে দিবে, 3টে করে খেলাম, হ্যাঁ সত্যি দেখি তো একটু শরীর ভালো লাগছে। এইভাবে তাকে আস্তে আস্তে সরিয়ে আনতে হবে। মনোবিজ্ঞানীর কাজ হচ্ছে সেটাই, যে বাস্তব জীবনে মানে সে যেটা পড়াশোনা করেছে তার কাছাকাছি, তার মনের কাছাকাছি গিয়ে তাকে পরিবর্তন করে আনার কাজটাই হচ্ছে মনোবিজ্ঞানী। এবার এই জন্য লোকে সাইকিয়াট্রিস্টের কাছে যায়, কারণ তার কাছে ধৈর্যশীল মানুষ বসে পয়সা দিয়ে করে। কিন্তু এটা যদি সাধারণ মানুষ আজকের দিনে, তার বন্ধু মানে তার যে অন্য কোনো বন্ধু বাবা মাও যদি এটা চায়, তারাও আজকের দিনের মনোবিজ্ঞানী। তো এই জন্য সবচেয়ে বড় মনোবিজ্ঞানী সবসময় বাবা মা হয়ে থাকে, যদি বাবা মার সেই পেশেন্স বা ধৈর্য থাকে। এবার বাবা মা যদি বলে ধর আমি পয়সা দিয়ে দেবো বাচ্চা সুস্থ হয়ে যাবে, তাহলে তো আর সেরকম কিছু বলার নেই। তাহলে ব্যাপারটা সেখানে। এই জন্য দেখো, আমি এখানে এই জন্যই তোমাদের যখন ফার্স্ট ক্লাস পড়াচ্ছিলাম, সিলেবাস যখন বলছিলাম, তখন এই কথাটাই আমি বলছিলাম, তোমরা চাইল্ড সাইকোলজি যে পড়ছো, শিশু বিজ্ঞান বা মনোবিজ্ঞান যে পড়ছো, এটা শুধুমাত্র যে টেট পাস করতে হবে সেটা নয়। সামনের সময়ে এসে তোমরা নিজেরা কোনো পিতা হবে, নিজেরা মাতা হবে, নিজেরা শিক্ষক হবে, নিজেরা কোনো না কোনো টিচার হবে, যে কোনো স্কুলের না হলেও টিউশন পড়াবে, কোনো না কোনো বাচ্চা তোমার সংস্পর্শে আসবে, তখন তোমাদের এই শিক্ষাটা কাজে লাগবে। যে আমরা মনোবিজ্ঞানী বা শিশু প্রত্যেকেরই দেখো কম বেশি বিয়ে হবে এবং বাচ্চা হবে, সেই বাচ্চাকে মানুষ করার জন্য তোমাকেও একজন মনোবিজ্ঞানী হতে হবে। আর তোমাকে যে মনোবিজ্ঞানী হতে হবে সেই জন্য তোমাকে মনোবিজ্ঞান পড়তে হবে। এরকম নয় যে পরীক্ষায় পাস করতে হবে সেই জন্য পড়তে হবে, সেটা তার অংশ হয়ে যাবে, কিন্তু আসল আমাদের উদ্দেশ্য থাকবে আমরা যাতে মনোবিজ্ঞানী হতে পারি। তাহলে আমি কি আশা করতে পারি প্রত্যেকে, আমরা যখন মোটামুটি সিলেবাস শেষ করব মনোবিজ্ঞানের, মানে আমরা চাইল্ড সাইকোলজি, প্রত্যেকে কি মনোবিজ্ঞানী একটা মানে হতে পারবো কিছুটা হলেও? একটু প্রত্যেকের কাছে অ্যান্সার চাইছি। হ্যাঁ স্যার। বাকিদের একটু, সবার একটু অ্যান্সার দাও, একটু রিপ্লাই করো। হ্যাঁ স্যার, নিশ্চয়ই বুঝতে পারবো ব্যাপারটা। একদম। এই কথাটাই আমি চাই, যে স্যার হতে পারবো, হওয়া না হওয়া পরের কথা, কিন্তু এই যে বলা হতে পারবো, দিস ইজ কল কনফিডেন্স, এটাই আজকের দিনে প্রয়োজন। ওকে, চলো। এবার আমরা বলছি মনোবিজ্ঞানের নানা ধরনের কাজের মধ্যে একটা বিভাগ হলো এই যে মনোবিজ্ঞানী, সেটা হচ্ছে শিশু মনোবিজ্ঞান বা শিশু মনোবিদ্যা। তাহলে মনোবিজ্ঞানীরা, বড়দেরও মনোবিজ্ঞানী আছে, সেরকম শিশুদের জন্য যারা মনোবিজ্ঞানী আছে তাদেরকে শিশু মনোবিদ্যা বা চাইল্ড সাইকোলজি বলছে। এবার শিশু মনোবিজ্ঞানীরা শিশুদের মনস্তত্ত্ব নিয়ে কাজ করে, যেমন স্কুলে পড়াশোনা করা শিশুদের মন এবং রোজকার জীবনে আনাগোনা নিয়ে তাদের সাথে কথাবার্তা বলা, এবং এমন কিছু শিশু আছে যাদের কিছু বিশেষ মানসিক সমস্যায় জড়িত কিছু সমস্যা দেখা যায়, তাদেরকে স্বাভাবিক জীবনে চলনচই জীবনে নিয়ে যাওয়ার জন্য অভিভাবকদের সাথে কথা বলা, এটা উদ্দেশ্য। দেখো আজকে আমাদের মানে ইন্ডিয়া এমন একটা দেশ, ঠিক আছে, যেখানে স্কুলে কোনো মনোবিজ্ঞানের কোনো টিচার নেই। ঠিক আছে, মানে সাইকোলজিস্ট বা মানে সাইকোলজির জন্য যে কোনো স্টুডেন্ট যদি কিছু করে, স্কুলে কিন্তু কোনো এরকম টিচার নেই যে মনোবিজ্ঞানের কোনো টিচার একজন থাকবে। কিন্তু তুমি যদি বিদেশের যে কোনো দেশে যাও, তুমি ইংল্যান্ডে যাও, ফ্রান্সে যাও, জার্মানিতে যাও, যেখানেই যাও, সেখানে প্রত্যেক স্কুলে মনোবিজ্ঞানের একজন টিচার থাকা বাধ্যতামূলক, থাকবেই, রাখতেই হবে। সেটা একটা হতে পারে, দুটো হতে পারে। সেটা তাদের কাজটা কি, যেমন তোমাদের একটা এক্সাম্পল দিই তাহলেই বুঝতে পারবে তারা কি কাজ করে। সাপোজ ধরো তুমি স্কুলে, স্কুলে একজন স্টুডেন্ট আছে, সে কি করেছে, স্কুলে পড়তে আসছে, পড়তে আসার পরে কোনো একটা মেয়েকে লাভ লেটার দিয়েছে। কোনো অসুবিধা নেই, আজকের দিনে সবাই কম বেশি দেয়, আর আজকের দিনে তো প্রয়োজন হয় না, প্রত্যেকেরই ছোট কম বয়স থেকে ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রামে পাঠিয়ে দিলাম, ঠিক আছে। স্কুলের মধ্যে সে কোনো খারাপ কাজকর্ম করলো, লাভ লেটার দেওয়া বা ধরো কোনো মানে স্টুডেন্টের সাথে মিসবিহেভ বলো, বিভিন্ন রকমের কোনো একটা সমস্যা করলো, তাহলে তখন কি করা হবে? তখন সঙ্গে সঙ্গে বলা হবে, "এই তুই এরকম কেন করছিস?" তোর গার্জেন কল করা হবে এবং তাকে বকা হবে। এবার সেই ছেলেটা কি করবে, তারপরে সেই মেয়েটা, যে ছেলেটা বা মেয়েটা একটা হচ্ছে যে করেছে, তোমার কমপ্লেন করেছে, তার এগেনস্টে সে কোনো রকমের ভায়োলেন্স করার চেষ্টা করবে, তাকে মারার চেষ্টা করবে বা তার ক্ষতি করার চেষ্টা করবে বা তার যে কোনো জিনিসে ভিডিও করবে, বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং, যাই হোক কিছু একটা করবে। আজকের দিনে দেখো আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি, দেখলাম তো আমরা কিছুদিন আগে এই যে ল কলেজে কি ঘটনাটা হলো, প্রত্যেকেই কম বেশি জানো।
যেটা আমাদের হয়েছে, কম বেশি প্রত্যেকের নিউজের মধ্যে আছে, দেখো সেই আমাদের আরজি করের পরে আবার সেই একই জিনিস। এগুলো কেন হচ্ছে? প্রথম কথা বুঝতে হবে এগুলো হচ্ছেটা কেন হচ্ছে। তার একটাই কারণ, স্কুল থেকে তাদেরকে এই যে প্রবলেম, সেই প্রবলেমগুলো শোনার মতো কেউ নেই, কেউ ছিল না। সেই কারণে এটা সমস্যা। ওই জন্য বাবা মাও মনোবিজ্ঞান সম্পর্কে জানে না, টিচাররাও পড়াশোনা করেনি, কারণ ওই তো বুঝতেই পেরেছো, বিএড ডিএলএড করার সময় শুধুমাত্র পয়সা দিল, বিএড ডিএলএড ডিগ্রি হয়ে গেল। টিচাররাও এগুলো পড়েনি, ফলে তারা জানবেও বা কি করে, বা স্টুডেন্টের সাথে এগুলো লিড করবেও বা কি করে। সেই জন্য সমস্যা। মনোবিজ্ঞানের উদ্দেশ্য এটাই হচ্ছে যে এই সমস্ত যে শিশু যারা বিভিন্ন মানসিক সমস্যায় জড়িত রয়েছে, কারণ দেখো স্কুলে যখন পড়ছে 7, 8, 9, এই টাইমগুলো অ্যাডোলেশন পিরিয়ড। অ্যাডোলেশন পিরিয়ড মানে বয়ঃসন্ধিকাল, যেই সময়ে মানে ছেলে বা মেয়েদের মধ্যে সেক্সুয়াল গ্রোথ দেখা যায়। অবশ্যই হয়, সেই সময় কি হবে, যে ছেলে হবে সে মেয়ের প্রতি আকৃষ্ট হবে, মেয়ে যে হবে সে ছেলের প্রতি আকৃষ্ট হবে, এটা স্বাভাবিক ব্যাপার। ফলে সেই সময় কেউ যদি তাদেরকে মিস আন্ডারস্ট্যান্ড করায়, ভুল জিনিস বোঝায়, যে প্রত্যেকটা জিনিস এই জিনিসটা কি ওই জিনিসটা কি, তারা তারা মানে খারাপ দিকে যাবে, ইন্টারনেটে খারাপ জিনিস দেখবে এবং খারাপ জিনিস শিখবে। সেই জন্য মনোবিজ্ঞানের দরকার। আমাদের নিউ এডুকেশন পলিসি যেটা 2020-তে হয়েছে, এটা কার্যকরী মানে হওয়া রিসেন্ট, এই বছরই, সামনের বছর থেকে 26 থেকে হওয়ার কথা রয়েছে। কোন কোন জায়গায় হবে, মানে কোন কোন রাজ্যে হবে, কতটা হবে এই মুহূর্তে তো বলতে পারছি না। কিন্তু প্রয়োজন কেন রয়েছে, কারণ সেখানে এই মনোবিজ্ঞানীর কথা বলা হয়েছে, প্রত্যেক স্কুলে একজন করে মনোবিজ্ঞানী রাখা বাধ্যতামূলকের কথা বলা হয়েছে। তার মানে কেউ যদি সাইকোলজি নিয়ে পড়ো, তাদের জন্য আজ না হলেও কিছুদিন পরে তাদের জন্য একটা ভালো অপরচুনিটি আসবে। অ্যাজ এ মনোবিজ্ঞানী হিসেবে প্রত্যেক স্কুলে একটার জায়গায় দুটো থাকতে পারে। শুধু টিচার নয়, টিচার তো ছেড়ে দাও, মনোবিজ্ঞানী হিসেবে বিভিন্ন স্কুলে, প্রাইভেট স্কুল বলো বা সরকারি স্কুলগুলো, একটা একটা বড় অপরচুনিটি তৈরি হবে। ওকে, আশা করি বোঝা যাচ্ছে। আমরা একটু আলোচনা করছি, এই আলোচনাটা আমাদের দরকার রয়েছে। ওকে, আচ্ছা, এবার মনোবিজ্ঞানের বিভিন্ন শাখা রয়েছে, বিভিন্ন ব্রাঞ্চেস রয়েছে। কিরকম? এবার আমরা একটু ফার্স্ট পড়বো। প্রথমত শারীরবৃত্তীয় মনোবিদ্যা, সাইকোলজিক্যাল, যেটা শরীর মানে সাইকোলজিক্যাল সাইকোলজি, মানে যেটা দেহের গঠনের পরিপ্রেক্ষিতে মানসিক প্রক্রিয়াকে মনোবিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয়। যেমন আমাদের যে ইন্দ্রিয় সেন্স যে রয়েছে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, পাঁচটা যে সেন্স অর্গান রয়েছে, আমাদের যে মাসল রয়েছে, আমাদের যে বিভিন্ন গ্ল্যান্ড রয়েছে, গ্রন্থি রয়েছে, আমাদের যে মস্তিষ্ক রয়েছে, ব্রেন রয়েছে, এবং আমাদের যে পুরো নার্ভাস সিস্টেম রয়েছে, সেগুলো হচ্ছে দেহ তত্ত্বগত মনোবিদ্যার বিষয়বস্তু। এখানে এই জিনিসগুলোকে নিয়ে আলোচনা করা হয়। দেখো আমাদের মস্তিষ্ক যেভাবে, আমরা আস্তে আস্তে জিনিসগুলো দেখবো, যে আজকের দিনে দেখো, তুমি একটা বই পড়ে আজকের দিনে দেখবে তোমরা প্রত্যেকেই কম বেশি এটাতে একটু হলেও অ্যাডিক্টেড, যে পড়ছো ভাল লাগছে না বা মুড খারাপ, কি করলে, মানে ফোনটা নিলে, ফেসবুক গেলে বা ইনস্টাগ্রামে গেলে, রিল স্ক্রল করলে 5টা 10টা, দেখবে বাহ ভালো ফিল হচ্ছে, এবার ঘুমিয়ে যায়। কেন? কারণ মস্তিষ্কে সেইভাবে ডোপামিন রিলিজ হচ্ছে। আর ডোপামিন সবসময় হচ্ছে আমাদের যে স্ট্রেসকে সবসময় রিলিফ করে। এবার আমরা আস্তে আস্তে এইগুলো সম্পর্কে যত আমরা পড়বো, আমি একদম তোমাদের এমন এমন জায়গাগুলোর কথা বলবো, এমন এমন জিনিসগুলো বলবো যেগুলো মানে এখনকার লাইফে আমরা প্রবলেম ফেস করি। সেই জন্য সাইকোলজিটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। মানে এটা কোনো বই, এগুলো স্যার বইয়ে কোন বইয়ে লেখা আছে, আপনি যেরকম পড়াচ্ছেন কোন বই, এগুলো বইয়ে পাবে না। বইয়ের পড়া নোটসের মধ্যে থাকবে, কিন্তু যেগুলো বলবো সেগুলো কোনো নোটসে থাকবে না, কারণ এগুলো সম্পূর্ণ নিজস্ব উপলব্ধি থেকে আসবে। ওকে, তো এই যে মস্তিষ্কের যে গঠন, মস্তিষ্ক কম বয়সে একরকম চিন্তা ভাবনা করতে, এখন চিন্তা ভাবনা করছে। ইন্দ্রিয়, আমাদের যে হাত ছোটবেলায় একরকম ছিল, আস্তে আস্তে বড় হতে হয়েছে। নার্ভাস সিস্টেম, সেরকম কোনো গরম জিনিস আমরা টাচ করলাম, দেখেছি যে ওটা গরম, কোনো একটা আগুন আছে, আমরা দেখেছি, পরের বারে আর আগুনে হাত দেবো না। ছোটবেলায় প্রথমবার হাত দিয়েছিলাম বাচ্চাকে দেখবে যত না বলবে বাচ্চা তত হাত দিতে যাবে। ফলে বাচ্চাকে একবার হাত দিতে যেন, বাচ্চা একবার যেন হাত দেয়। বাচ্চা যদি একবার হাত দেয়, তারপরে আর কোনোদিন হাত দেবে না। ঠিক আছে? সেই জন্য তাহলে আস্তে আস্তে আমরা পড়বো কোন বয়সে এগুলোর সেন্স আছে সেগুলো। তাহলে সেগুলো আমাদের সাইকোলজিক্যাল ফিজিওলজিতে সেটা সম্পর্কে আমাদের আলোচনা করা হচ্ছে। তারপরে আমাদের সমাজ মনোবিদ্যা, যেটা হচ্ছে সোশ্যাল সাইকোলজি। সেখানে কি সোশ্যাল সাইকোলজির মধ্যে কি বলতে চাইছে? সোশ্যাল সাইকোলজির মধ্যে এটাই বলছে যে মানুষ কি করে সমাজ, প্রকৃতি এবং তার সমস্যা সম্পর্কে জ্ঞান যোগায়, যে শাখায় সমাজ মনোবিদ্যা। কিভাবে? তুমি সমাজে বসবাস করছো, মানুষ সমাজবদ্ধভাবে বাস করে, দলগত মানসিকতার বৈশিষ্ট্য কি কিসের প্রয়োজনে বলেছে, এগুলো হচ্ছে সমাজ মনোবিদ্যার বিষয়বস্তু। এখানে লেখা রয়েছে, আমি একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। আমি তোমাদের এক্সাম্পল দিই, বুঝে যাবে সমাজ মনোবিদ্যা কি। তুমি একটা জায়গায় আছো, ঠিক আছে, তুমি একটা সাপোজ ধরো একটা স্কুলে যাচ্ছ, ঠিক আছে,
স্কুলে যাচ্ছে, এবার সেখানকার বা একটা পাড়াতে আছো, সেখানকার দেখেছো তোমার যে পাশের বাড়ির যে রয়েছে, সে সকালবেলা উঠেই হচ্ছে হিন্দি গান চালিয়ে নাচছে, ঠিক আছে? এবার তুমি কি করছো? এবার তুমি এবার কি করবে? তোমার সমস্যা, তুমি কি করবে? তাহলে তুমি সেখানে গিয়ে তার সাথে প্রত্যেকদিন সকালে উঠে তার সাথে ঝগড়া করতে পারো, অথবা তুমি কি করতে পারো যে এমন কিছু ব্যবস্থা করবে যাতে সে সেটা না করে। তুমি কি করলে? সে সকালবেলা উঠে হিন্দি গান চালায়, তুমি সকালবেলা উঠে কি করবে? ভজন কীর্তন চালিয়ে দেবে। এরকম যদি ২-৪ দিন করো, কয়েকদিন পরে দেখবে সে এবার থেকে সাউন্ডটা কমিয়ে করবে, ঠিক আছে? কিন্তু তুমি যদি ঝগড়া করতে যাও, সে পরের দিন আরো জোরে তোমার সাথে সেই কাজটা করতে চাইবে। এবার সমাজবদ্ধভাবে কি, তোমাকে সমাজের মধ্যে থাকতে হবে। তোমার একটা জিনিস, তুমি একটা পাড়ায় চা খেতে গেছো, কেউ একটা তোমাকে কিছু বলে দিল, তুমি সঙ্গে সঙ্গে কি করলে? না, মারপিট করে দিলে, সমস্যা করলে, সেটা দেখলো। তবে এবার দেখো, তোমার সেখানে দোষ নেই, সেই মানুষটা কিছু বলেছে, তুমি তার জন্য রিয়াক্ট করেছো, সেখানে ঝামেলা করলে। সেখানকার মানুষরা দেখলো, বুঝলো যে তোমার কোনো দোষ নেই, সে সামনের মানুষটার দোষ। কিন্তু তুমি যে ঝগড়া করেছো, তখন বলবে এই লোকটা এত মানে ঠিক আছে, একটু তো ঠান্ডা হয়ে থাকতে পারতো। দেখবে পরের দিন থেকে দেখবে সেই মানুষগুলো তোমার সাথেই কথা বলা বন্ধ করে দিচ্ছে। কেন? কারণ তুমি রিয়াক্ট করেছো। এই জিনিসগুলো হতে থাকবে। অথবা কি হবে, তুমি যখন সমাজে থাকবে, একটা মানুষ দেখবে যে সেই মানুষটা খারাপ, সেই মানুষটা যখন মানে কিছু ইনফরমেশন পায় বা যেটা পায়, তোমার পেছনে লাগার চেষ্টা করে। তুমি কি তাহলে বলবে তার কাছে, এই দেখুন আপনি আমার পেছনে লাগছেন, আমি আমার সাথে কথা বলবো না? তুমি কি সেটা করবে? কখনোই সম্ভব নয়। কারণ যে মানুষটাকে তুমি বললে সে সমাজে হয়তো প্রতিপত্তিশালী লোক, সে এবার তোমার পেছনে লাগবে, আরো বেশি করে লাগবে, এ আমাকে এরকম বললো, অপমান করলো। তুমি কি করবে? তার সাথে হ্যাঁ ভালো আছেন বলে চলে যাবে, কিন্তু তাকে কোনো কিছু ইনফরমেশন দেবে না, অ্যাভয়েড করার চেষ্টা করবে। তার মানে তুমি যদি মানুষ সমাজে থাকতে চাও, তোমাকে সমাজবদ্ধভাবে থাকতে হবে। তুমি এরকম নয় যে তুমি একা থাকবে, একা থাকা কারো পক্ষে সম্ভব না। সেরকম সমাজবদ্ধভাবে তোমাকে থাকতে হবে। সেই জন্য তোমার দরকার কিছু দলগত মানসিকতা, মানুষের সাথে ডিল করা। সেটা শেখাবে সমাজ মনোবিদ্যা, সোশ্যাল সাইকোলজি। ওকে। নেক্সট বলছে, শিল্প প্রতিষ্ঠানে বিভিন্ন মানসিকতার লোক এবং তাদের ভিন্ন ভিন্ন আশা আকাঙ্ক্ষা, শিল্পকেন্দ্রিক সমাজ, এসব নিয়ে আলোচনা করা হয় শিল্প তত্ত্বগত মনোবিদ্যা। তুমি একটা টিসিএস এ কাজ করছো, সেখানে কিছু বিহারি আছে, কিছু তোমার বাঙালি আছে, কিছু ধরো ইউপির লোক আছে, কিছু কেরালার লোক আছে, বিভিন্ন ভাষার লোকেরা রয়েছে টিসিএস এ। এবার সেই যে লোকেরা রয়েছে, প্রত্যেকটা যে লোক রয়েছে, তাদের প্রত্যেকের ভাবনা চিন্তা আলাদা। যেখানে বাঙালি হবে, সে বলবে কি করে কাজ না করে অন্য কার ঘাড়ে কাজটা হচ্ছে চাপিয়ে দিয়ে চলে যাব, তাহলে আমি হচ্ছে দিয়ে আমি ঘরটা পালাতে পারলে বাঁচি, সেটা ভাবছে। কেরালার লোক ভাবছে বা ইউপির লোক ভাবছে না, আমাদের ভালো করে কাজ করতে হবে, ভালো করে কাজ করে ডেভেলপ করতে হবে। বিহারি বলবে ও বাবু কাজ আমি করবো নি, আমি মানে পালিয়ে যাবো, ঠিক আছে, লোকের কারো ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে আমি চলে যাবো। বিভিন্ন লোকের বিভিন্ন লোক। এবার সেগুলো যাতে কোনো একটা ইন্ডাস্ট্রিয়াল জায়গাতে তোমাকে তাদের সাথে কিন্তু ডিল করতে হবে, কারণ তুমি তাদেরকে এই তুই এরকম বলছিস, কিছু তুমি করতে পারবে। ওকে। এবার হচ্ছে অস্বাভাবিক মনের জন্য মনোবিজ্ঞান। অসুস্থ বা অস্বাভাবিক মনকে অনুশীলন করার জন্য মনোবিজ্ঞানের অস্বাভাবিক মনের মনোবিদ্যা বলা হয়। এটা বলে কি, মানসিক মানে অসুস্থতাকে পর্যবেক্ষণ করা এবং তার কারণ খুঁজে বের করা। অনেক মানুষ দেখবে খুব কমে কিছু একটা বললে সে সঙ্গে সঙ্গে রেগে গেল, ঠিক আছে, বা রেগে গিয়ে সে ভাঙচুর করলো, তার মানে তার মধ্যে মানসিক মানে অসুস্থতা দেখা যাচ্ছে। আমাদের কি করতে হবে? তার কারণ খুঁজে বের করতে হবে, কেন সে সেটা রিয়াক্ট করছে, এবং তার জন্য যেসব চিকিৎসা সেটা করতে হবে, জিনিসগুলো দেখতে হবে, এবং সে ধীরে ধীরে যাতে সুস্থ জীবনযাপনে ফিরে যেতে পারে সেটা আমাদের দেখতে হবে। একদম। আর মানে শেষের দিকে আমাদের শিশু মনোবিদ্যা, আমরা অলরেডি বলেছি, যেখানে শিশুর আচরণগত বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হবে মনোবিজ্ঞান এইসব দৈনন্দিন জীবন ছাড়া। শিক্ষা মনোবিদ্যা, যেখানে মানুষের আচরণ অনুশীলন করতে গিয়ে মনোবিজ্ঞানকে বিভিন্ন শাখায় ভাগ করা হয়েছে, যেমন সমাজ, শিশু, শিক্ষা মনোবিদ্যা। এর মধ্যে শিক্ষা মনোবিদ্যা হলো মনোবিদ্যার একটা প্রয়োগমূলক শাখা, যেখানে বিশেষ করে শিক্ষাকালীন আচরণ সম্পর্কে আলোচনা করা হয়। একটু বুঝিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। এটা একটা মনোবিজ্ঞানের একটা প্রয়োগমূলক শিক্ষা, যেখানে শিক্ষার্থীদের শিক্ষাকালীন আচরণ সম্পর্কে আলোচনা করা হয়। যেমন একটা এক্সাম্পল সবাই কম বেশি 3 ইডিয়ট সিনেমাটা দেখেছো কি? সেখানে যখন সেই টিচার, যখন আমাদের মানে কি বলে র্যাঞ্চো যখন পড়াতে গিয়েছিল, তখন যখন বলেছিল যে সবাই আমি বোর্ডে একটা জিনিস লিখছি, তোমরা হচ্ছে এটা সম্পর্কে বলো কি আছে, সবাই সঙ্গে সঙ্গে কি করলো? বই নিয়ে খুঁজতে লেগে গেল। তখন সে এই জিনিসটাই বললো যে আমি যখন কোনো কিছু শেখাবো, যখন কোনো কিছু পড়া হবে বা শেখানো হবে, তখন তোমার মানসিকতা কেমন হবে? অনেকে দেখবে যখন পড়ানো হয় তখন কি করে, একটা খাতা নিয়ে বসে আগে কি করে টুকতে লেগে যায়, স্যার কি বললো সঙ্গে সঙ্গে টুকতে নিয়ে যাবে, টুকবো দিয়ে বাড়িতে গিয়ে ভালো করে পড়বো। এই মানসিকতা ছোটবেলা থেকে আসছে। আর আরেকজন কিছু দেখবে,
সে কি করে খাতাটা, সে দেখবে কিছু লেখে না, সে কি করে সবটা মন দিয়ে শোনে, হ্যাঁ স্যার কি বলছে পুরো শুনলাম, হ্যাঁ খুব ভালো করে বুঝে গেলাম। আরেকজন কি থাকে মাঝখানের লোক, সে কি করে খাতা পেন নিয়ে বসবে, বসার পরে স্যার কি বলছে ভালো করে শুনলো, যেখানে মনে হচ্ছে একটা কথা একটু লিখতে হবে সে একটু লিখলো, এরকম করে কেউ পুরো লিখতে বসে, কেউ কিছুই লেখে না, কেউ একটু মানে বেশিটা বোঝে একটু লিখে না। এবার এর মধ্যে কোনটা সবচেয়ে ভালো? মনে হবে না যে ভালো করে বুঝেছে, ভুল কথা, যে ভালো করে বুঝেছে একদম তুলেনি সে কিন্তু পরে ভুলে যাবে, তার পক্ষে পুরোটা মনে রাখা সম্ভব না। কোনটা সবচেয়ে ভালো? যে বুঝেছে এবং একটু একটু করে নোট নিয়েছে, যাতে পরে যখন এটা দেখে তার মনে পড়ে যায় হ্যাঁ আমি এটা বুঝেছিলাম। আর যে একদম টুকেছে, বলেছে স্যার টুকে যাচ্ছে, সে কিন্তু কিছুই বোঝেনি। কেন বোঝেনি? কারণ যতক্ষণ সে লিখছে ততক্ষণ সে কিন্তু শুনতে পায়নি বা বুঝতে পারেনি। ওই জন্য বলা হয় বলা আর শোনা কখনো একসঙ্গে হয় না। ওই জন্য ঝগড়া যখন হয় দেখবে দুটো মানে দুজন যখন ঝগড়া করে, বেশিরভাগ মেয়েরা মেয়েরা ঝগড়া করে, ছেলেরা কম বেশি করে, ঝগড়া যখন হয় দেখবে দুজনেই চিৎকার করছে, আরে দুজনে চিৎকার করছে, কেউ কি কারো কথা শুনতে পাচ্ছে? কিন্তু কারো বোঝার দরকার নেই, আমি চিৎকার করলাম বাবু আমি তাতেই স্যাটিসফাই। ঠিক আছে, এটা সমস্যা। তাহলে এই শিক্ষা মনোবিজ্ঞানে শিক্ষাকালীন আচরণ সম্পর্কে আলোচনা করে, অর্থাৎ তোমাকে যখন শেখানো হবে তুমি কিভাবে শিখবে সেটাও তোমাকে শেখানো হবে। ওকে, আচ্ছা, এবার শিশু মনোবিজ্ঞান বা শিশু মনোবিদ্যা কি এটা আমি অলরেডি বলেছি, একটু ভালোভাবে বলা আছে। একটা শিশু যখন জন্মগ্রহণ করার পর থেকে প্রাপ্ত, হ্যাঁ বলো হ্যালো। বলো 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 কি বলছো বলো। হ্যাঁ, বলছি যে আগের স্লাইডটা একবার দেখাবেন না আপনি? হ্যাঁ নিশ্চয়ই ফার্স্ট নিশ্চয়ই নিশ্চয়ই। আগের স্লাইডটা একবার একবার আসুন। হুম হুম বলো বলো। ফার্স্ট পয়েন্ট, প্রথমটা? ফার্স্ট আরেকটু। এটা না একটু নিচে? হ্যালো, শোনা বলো যাচ্ছে? বলো কোনটা বলো। হ্যাঁ, বলছি ফার্স্টের পয়েন্টটা আপনি বলছিলেন না সাইকোলজিক্যাল সাইকোলজি, তো এটা ফিজিওলজিক্যাল সাইকোলজি হচ্ছে তাই তো হ্যাঁ প্রথমেরটা? ফিজিওলজিক্যাল, ফিজিওলজিক্যাল। হ্যাঁ শরীরবৃত্তীয়, শরীরবৃত্তীয় মানে শরীরের হুম হুম বিভিন্ন ঠিক। অঙ্গ সংক্রান্ত, শারীরবৃত্তীয় বা শরীরবৃত্তীয়। সাইকোলজি মানে ফিজিওলজিক্যাল সাইকোলজি, ও সরি সাইকোলজিক্যাল সাইকোলজি বলছিলাম, সরি, ফিজিওলজিক্যাল সাইকোলজি। ফিজিওলজি মানে আমাদের মানে বায়োলজির তিনটে পার্ট হয়, বায়োলজি, বোটানি মানে বোটানি, জুলজি, ফিজিওলজি। বায়ো মানে বোটানির মধ্যে উদ্ভিদ নিয়ে আলোচনা করা হয়, জুলজির মধ্যে প্রাণী নিয়ে, আর ফিজিওলজি নিয়ে মানুষের যে শরীর নিয়ে। সেই শারীরবৃত্তীয় মানে হচ্ছে ফিজিওলজিক্যাল সাইকোলজি। একদম, সরি ওটা আমার মানে প্রোনাউন্সিয়েশন করাটা ভুল হয়েছিল। ওকে বলো আর কিছু ডাউট? না ঠিক ওকে, আচ্ছা, এবার শিশু মনোবিজ্ঞান এটাই বললাম যে জন্মগ্রহণ থেকে প্রাপ্তবয়স্ক পৌঁছানো পর্যন্ত তার যে মানসিক মানে তার যে মানসিক সামাজিক এবং শিক্ষাগত বিকাশ জড়িত, তার পরিবর্তন বা অভিজ্ঞতা নিয়ে সেটাই হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞান। শিশুরা বেড়ে ওঠার সময় নানা ধরনের সামাজিক অভিজ্ঞতা অর্জন করে। এই যে বললাম যখন পড়ে, পড়তে পড়তে সে আস্তে আস্তে অনেক স্বাভাবিক মানে সামাজিক অভিজ্ঞতা অর্জন করে। মানুষের সাথে, বড় মানুষকে দেখলে প্রণাম করতে হবে, ছোটদের প্রতি স্নেহ রাখতে হবে, কোনো গবাদি পশু থাকলে তাদেরকে মানে আঘাত করা যাবে না। ওকে, এবং তার সাথে সাথে খুব দ্রুত তাদের কিছু শারীরিক পরিবর্তনও ঘটে, অবশ্যই ঘটে। বাচ্চারা দেখবে আজকে দেখবে 1 বছর পরে বাচ্চা বহুত পরিবর্তন হয়ে গেছে, ফলে তাদের মানসিক বিকাশেও তার ছাপ পড়ে। অবশ্যই বাচ্চার যখন শারীরিক বিকাশ হয় মানসিক বিকাশেরও হয়। শিশু মনোবিজ্ঞান এইসব বিষয়ের উপর লক্ষ্য রেখে একটি শিশু যাতে বেড়ে ওঠার সময় এই নানা ধরনের পরিবর্তন এবং অভিজ্ঞতাগুলিকে খুব স্বাভাবিক এবং ইতিবাচকভাবে কাজে লাগাতে পারে, সেটাই শিশু মনোবিজ্ঞানের উদ্দেশ্য। এই লাইনটা ভীষণ গুরুত্বপূর্ণ। শিশু মনোবিজ্ঞানের উদ্দেশ্য কি? যে শিশু যখন বেড়ে ওঠার সাথে সাথে তার যে পরিবর্তন এবং সেই পরিবর্তনের যে অভিজ্ঞতা সেগুলোকে স্বাভাবিক বা ইতিবাচকভাবে নেয়, সেটার বড় কথা। এটাই আজকের দিনে সমস্যা, মেয়েরা যখন আস্তে আস্তে বড় হয় আজকের দিনে দেখবে যে মানে আগেকার দিনে মানে আগেকার জেনারেশনে মেয়েদের মধ্যে যে পিরিয়ডস এর টাইম, সেটা একটা বয়স মোটামুটি ক্লাস 7-8-এ তাদের হতো। ঠিক আছে, কম বেশি যারা মেয়েরা তারা এটা সম্পর্কে বোঝো। তো 8-9-এ কম বেশি হতো, আজকের দিনে দেখো সেটা 5-6-এ এসে হয়ে যাচ্ছে। এবং দেখবে আগেকার জেনারেশনে যখন একটা অ্যাডোলেসেন্ট পিরিয়ড ছিল, আজকের দিনে সেটা কিন্তু অনেক তাড়াতাড়ি খুব কম বয়সী বাচ্চাদের মধ্যে দেখবে সেই মানে ধারণা বা সেই যে মানে শারীরিক যে মানে পরিবর্তন সেটা কিন্তু অলরেডি হয়ে যায়। এবার দেখো শারীরিক পরিবর্তন হলে তার মধ্যে মানসিক পরিবর্তন আসবেই, মানে বাধ্যতামূলক। এটা কোনো খারাপ ব্যাপার নয় যে আগেকার সময় কি হতো, ক্লাস 7-8-9-এ এসে মেয়েরা প্রেম করতো,
আজকের দিনে দেখো 5-6 মেয়েরা প্রেম করে। বলবে স্যার এটা কি বলছেন, একদম বাস্তব কথা, তোমরা আশেপাশে মানে একটু নজর দিয়ে দেখো, একদম ঠিক কথা। এর কারণ কি, এখন মেয়েদের, বিশেষ করে ছেলে বলো মেয়েদের বলো, যে মানে অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা তাড়াতাড়ি হয়ে গেছে। তাড়াতাড়ি হয়ে যাওয়ার কারণে তাদের এই জিনিসের প্রতি যে আকর্ষণ খুব তাড়াতাড়ি চলে আসবে। শারীরিক পরিবর্তন হলে তার মধ্যে এগুলো আসাটা স্বাভাবিক, কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। তাহলে এগুলোকে সে যাতে স্বাভাবিক এবং ইতিবাচক ভাবে, অর্থাৎ বাচ্চা যখন একটু বড় হবে, একটু বয়সের সাথে যখনই তার মধ্যে আসবে, পিতা মাতার এটা দায়িত্ব, বিশেষ করে মায়ের এটা দায়িত্ব, যে সেই সম্পর্কে তাকে বোঝানো। ঠিক আছে, যদি মেয়ে হয় মায়ের দায়িত্ব, আর যদি ছেলে হয় বাবার দায়িত্ব। এই জন্য বাবা মা দুজনকেই এটা সম্পর্কে বাচ্চাকে বোঝাতে হবে, দেখো বাবু এটা এই ব্যাপার, এটা এই ব্যাপার। মানে তাকে প্রপারলি জিনিসগুলোকে বোঝাতে হবে, এই ব্যাপারটা দেখো এটা কোনো এই ব্যাপার নয়, তাকে পরিষ্কার বোঝাতে হবে। যখনই সে পরিষ্কারভাবে বুঝবে, তখন সেই জিনিসটাকে সে স্বাভাবিকভাবে নেবে। নাহলে তার মনে একটা খারাপ মানে চিন্তা হবে, না আমি এটা হচ্ছে, এটা একটা ব্যাপার, সে তখন অন্য কোনো দাদা টাদাকে জিজ্ঞেস করবে, সে একটা উল্টো পাল্টা জিনিস দেখিয়ে দেবে, বাস বাচ্চা গেল ফুটে। ঠিক আছে, এই জন্য পিতা মাতাকে এটা সম্পর্কে কনসাস হতে বারবার বলা হচ্ছে। এই যে বললাম বিখ্যাত মনোবিজ্ঞানী ফ্রয়েড, যিনি মনোবিজ্ঞান মানে মনের উপরে যার বিশেষ মানে মানে দক্ষতা রয়েছে, আমরা ফ্রয়েড সম্পর্কে পড়বো, ফ্রয়েডের চেতন অচেতন অবচেতন মন সম্পর্কে পড়বো। সেখানে তিনি বলেছেন একটা শিশু যখন জন্মায়, তখন তার মতি গতির ধরন থাকে একেবারেই স্বার্থপর এবং ঔদ্ধত্যে ভরপুর। বাস্তব কথা, যখন একটা দেখবে বাচ্চা যখন জন্মায়, তার যে মতি গতির ধরন সেটা একমাত্র স্বার্থপর। তাকে যদি চকলেট দাও, সে তাকে আগে গপ করে খেয়ে নিবে। ঠিক আছে, দিলেই সে সঙ্গে সঙ্গে খেয়ে নিবে, খাবার দিলে সে কাউকে দেবে না। ঠিক আছে, স্বার্থপর এবং ঔদ্ধত্যে ভরপুর থাকে, যে যা বলবে কোনো কথা নয়, দুমার মেরে দেবে, মানে বাবা মাকে মেরে দেবে যে আসবে, যাকে মনে হবে ঠাস ঠাস লেগে দিবে, আর বাবা মা বলে হ্যাঁ বাচ্চা মেরেছে, খুব ভালো লেগেছে, খুব ভালো ভিডিও করতে হবে, করছে। কিন্তু সে যখন যত দিনে দিনে বড় হবে, তত সে বাস্তবের সঙ্গে তার অভিভাবকদের দ্বারা পরিচিত হবে, এবং তারপরে নিজের ঔদ্ধত্য এবং স্বার্থ থেকে বেরিয়ে এসে সামাজিক সংস্কার রীতি এবং নীতিগুলিকে বুঝে নিজের আদর্শ তৈরি করতে সক্ষম হবে। ভীষণ গুরুত্বপূর্ণ এটা কথা। যখন একটা বাচ্চা জন্মায়, বাস্তব কথা তোমরা দেখেছো, বাচ্চা ছোটবেলা থেকে দেখবে একটু জেদি হয়, তারপরে যখন দেখবে আস্তে আস্তে বড় হয়, তখন সে আস্তে আস্তে সব জিনিসগুলো বুঝতে পারে, সে আস্তে আস্তে সামাজিক বা সোশ্যালাইজ হয়ে থাকে। আমিও ছোটবেলায় প্রচুর বদমাস ছিলাম। ঠিক আছে, প্রচুর বদমাশি করতাম, মারপিট সবকিছুই করতাম। কিন্তু যখন আস্তে আস্তে বড় হলাম, তখন আস্তে আস্তে নিজেই বুঝতে পারলাম যে না, মারপিট করাটা উচিত নয়, খারাপ কথা বলাটা উচিত নয়। তাহলে সেই জিনিসগুলো বুঝে নিজের একটা আদর্শ তৈরি করব, নিজে জানবো যে কোনটা আমার কি করা উচিত, কখন চুপ থাকা উচিত, কখন প্রতিবাদ করা উচিত, সেগুলো নিজেই আদর্শ তৈরি করব। এটাই ফ্রয়েড বলেছে। খুব বিখ্যাত একটা স্টেটমেন্ট এটা ফ্রয়েডের, এটা একটু মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। এই জন্য বলেছে, এই যে কথাটা আমি বারবার এতক্ষণ বলে এলাম, সেই লাইনটা বলেছে, একটা শিশুর মানসিক বিকাশের পিছনে তার অভিভাবকের ভূমিকা অপরিসীম। অর্থাৎ অভিভাবক যদি ঠিকঠাক না হয়, কোনো বাচ্চা মানুষ হওয়াটা খুবই কষ্টকর ব্যাপার। তার মানে কি বাচ্চা মানুষ হবে না? হয়। কিন্তু সেই জায়গায় অভিভাবক যদি মানুষ করে, তাহলে সে বাচ্চা বেশি ভালো মানুষ হবে এবং খুব সহজে মানুষ হবে। কারণ একটা বাচ্চার কাছে বেশি সময় তার অভিভাবক থাকে, তার টিচারও নয়, তার বন্ধুও নয়, বেশি সময় তার বাবা মা থাকে। আর একটা বাচ্চার সবচেয়ে বেশি ট্রাস্ট তারা অভিভাবককেই করবে, অন্য কাউকে করবে না। সেই জন্য অভিভাবকের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ তারা জানে শিশু কি পছন্দ করে না, তারা কি ভালো জিনিস, তাকে কি কি ভালো জিনিস শেখাতে হয়, কোন কোন খারাপ জিনিসগুলি ত্যাগ করতে হবে, কিভাবে মনের জোর বাড়াতে হবে, একটা অভিভাবক ইত্যাদি একজন অভিভাবক করে থাকে। শিশু বিজ্ঞানীরা শিশুদের স্বাভাবিক গতিবিধি এবং সামাজিক জীবনের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সুস্থ সম্পর্ক গড়ে তোলা, বড়দের সম্মান করা, নিজেদের ভালো মন্দ সঠিকভাবে বুঝতে পারা, পড়াশোনা ও অন্যান্য বিষয়ে মনোযোগী হওয়া, এবং মনের মধ্যে কোনো দ্বিধা বা ভয় থাকলে তা নিজের অভিভাবক বা শিক্ষকদের কাছে খোলাখুলি বলা, ইত্যাদি জিনিসগুলির উপর বিশেষভাবে লক্ষ্য রাখে। ঠিক আছে, অর্থাৎ যা সমস্যা, সবার সাথে একটা সুস্থ সম্পর্ক গড়ে তুলতে হবে। ঠিক আছে, বড়দের সম্মান করতে হবে, নিজেদের ভালো মন্দ। এবার এখানেও দেখো একটা কথা আমি বলে রাখি, কখনোই বাচ্চাকে জ্ঞান দেবেন। ঠিক আছে, একটা সোজা কথা বলছি, বাচ্চাকে কোনো জ্ঞান দেবে না, বাচ্চারা জ্ঞান কোনোদিন শোনে না। তুমি বাচ্চাকে জ্ঞান দিলে, বাবু কখনো মিথ্যে কথা বলবে না, তারপর তুমি পাশে দেখলে তুমি তোমার মানে মানে ভাইকে বা বোনকে বা স্ত্রীকে বা হাজবেন্ডকে তুমি নিজেই মিথ্যে কথা বলছো, বাচ্চা ঠিক বুঝে গেছে তুমি মিথ্যে কথা বলছো, সে মিথ্যে কথাই বলবে। তুমি তাকে বললে বাবু খারাপ কথা বলবে না, অথচ তুমি যখন কারোর সাথে কথা বলছো, ফোনে কথা বলছো, তুমি তার সাথে খারাপ ভাষাতেই কথা বলছো, তুমি নিজের প্রিয় বন্ধুর সাথেই কথা বলছো, এ ভাই এরকম এরকম এরকম, কিন্তু তুমি
না জেনেই কথাটা বললে, কিছু খারাপ কথা ব্যবহার করলে কিন্তু বাচ্চা সেটা শুনলো, বাচ্চা কিন্তু সেই খারাপ কথাটাই পরের দিন ব্যবহার করবে, এবং তখন বাবা মা কি মনে করবে, এই তুই কার কাছে শিখছিস এই কথা, দিয়ে বাচ্চাকে দু চার ঘা দিয়ে দেবে। সমস্যা তাহলে বাচ্চাকে সামনে থেকে এটা করতে হবে। তুমি বলছো এই ফোন ঘাঁটবি না, নিজেই ফোন ঘাঁটছো, বাচ্চা ফোন ঘাঁটবেই। তুমি কি করবে, তোমার বাচ্চা কিছু বলার দরকার নেই, তুমি বই নিয়ে এসে বসে যাবে, বাচ্চা ফোন ঘাঁটছে তুমি বই নিয়ে এসে বসে যাবে, বাচ্চা কি করবে, তোমাকে দেখে সঙ্গে সঙ্গে বই নিয়ে এসে সেও বসে যাবে। বাস্তব সে ওটাই করবে। কারণ বাচ্চারা অনুকরণ করতে পছন্দ করে, বাচ্চারা জ্ঞান শুনতে একদমই পছন্দ করে না। ঠিক আছে, সেই জিনিসগুলো অভিভাবককে বুঝতে হবে। ওকে, এই কথাগুলোই বলছে। এবার বলছে কোনো বিশেষ কারণে যদি কোনো শিশুর মধ্যে এই স্বাভাবিক ব্যাপারগুলি কোনো রকমের ঘাটতি দেখা যায়, তখন শিশু মনোবিজ্ঞানী সাধারণ কয়েকটি সেশন, এই যে সেশন কথাটা বলছি, মনোবিজ্ঞানী সেশন মানে যেটাকে আমরা বলি বিভিন্ন মনোবিজ্ঞানীর কাছে গেল, গিয়ে সেই শিশুটির সমস্যাগুলি শিশুটিকে দিয়েই, এই যে শিশুটির সমস্যাগুলি শিশুটিকে দিয়েই খুঁজে বের করিয়ে তাকে সমস্যা থেকে বেরিয়ে আসার পথ বেছে নিতে সাহায্য করে। এটাই মনোবিজ্ঞানীর কাজ। কি, সেই শিশু বা সেই ব্যক্তির সমস্যাগুলি সেই ব্যক্তিকেই খুঁজে বের করিয়ে সেখান থেকে, কারণ যতক্ষণ না সেই শিশু নিজে বুঝতে পারে তার সমস্যাটা কি, সে কিন্তু কোনোদিন নিজে সলভ করতে পারবে না। সে সাধারণ মানুষই বলো আর যাই বলো, কোনো মানুষকেও যদি বলে এই তোমার এই এই ভুল আছে, সে বলবে হ্যাঁ আমার ভুল, সে ধরলো কে তো ক্ষমতা। তোমাকে কি করতে হবে, তার সাথে কথা বলে তাকে নিজেকেই রিয়েলাইজ করতে হবে তুমি কি ভুলটা করছো, তুমি যে রেগে যাচ্ছ তোমার এটাই তোমার ভুল, সেটাকে সেই যেন এটা বুঝে না আমি রেগে যাই বলেই না এই সমস্যাগুলো হয়ে থাকে, এই খারাপ হয়েছে, তাই নিজেই রিয়েলাইজ করবে। আর আজকালকার মানুষ মানুষ সবই বোঝে, ঠিক আছে, কিন্তু কেউ যদি না বুঝে না বুঝার চেষ্টা করে তাহলে তো সমস্যা। ওকে, দেখো এতটা যে পড়লাম প্রত্যেকে বোঝা গেছে, কোনো রকমের কোনো প্রশ্ন কোয়ারি বা কিছু বলা, স্যার বলো বলো। এসে একটা উদ্যোক্তা বলে কি ছিল ওটা বুঝতে পারলাম না, মানে কোনটা বাবা, উপরে একটু বলো একটু বলো। উপরে ছিল। হ্যাঁ, এই তো এখানে স্বার্থ আর উদ্যোক্তা। কোন লাইনটা বলো তো। ও আচ্ছা আচ্ছা, ও একদম পেয়েছি পেয়েছি স্যার। পেয়েছি পেয়েছি। ফলে তার ঔদ্ধত্য ও স্বার্থ থেকে বেরিয়ে এসে সামাজিক। ঔদ্ধত্য মানে তুমি কাউকে দিয়ে ঊর্ধ্ব আচরণ করছো, মানে কি, সাপোজ তোমাকে বললাম যে তোমাকে একজন বড় মানে একজন মানে লোক বললো এই তুমি এটা করবে না, তুমি তার বলে এই আপনি বলার এটা কি, এটা হচ্ছে ঔদ্ধত্য। মানে তুমি তার সাথে খারাপ ভাবে উদ্ধত্ত আচরণ করছো, ঔদ্ধত্য দেখাচ্ছ, মানে তাকে অ্যাটিটিউড দেখাচ্ছ। আর স্বার্থ মানে এই যে তুমি যে কারোর সাথে একটা স্বার্থপূর্ণ আচরণ করছো, তোমাকে কেউ বললো ভাই এটা একটু হেল্প কর না, তাহলে আমি এটা মানে আমি ট্রেনে যেতে পারবো, বা সাপোজ ধরো তুমি বাইকে যাচ্ছ, তোমার একটা বন্ধু বলছে ভাই একটু পৌঁছে দে না, তুই তো ওদিকেই যাচ্ছি, তুমি বলে না না আমি নিয়ে যেতে পারবো না। বা কেউ একটা নোটস চাইলো তোমার কাছে আছে, তুমি দিলে না না না, আমি দিতে পারবো না, তুমি শুধু নিজের স্বার্থটা দেখলে, সেই কথাটা বলছে। কারণ কম বয়সে একটা উদ্ধর্ত এবং স্বার্থ দুটোই থাকে, এটাকে বয়সের সাথে সাথে এটা থেকে মানুষকে বেরিয়ে আসতে হয়। এবার বোঝা গেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, যার যেটা বুঝতে পারবে না তখনই বলবে, ঠিক আছে, অসুবিধা নেই, তখনই বলবে, আমি সঙ্গে সঙ্গে এটা বলে দেবো। এবার এখানে একটা কথা, মনোবিজ্ঞান কেন এতটা গুরুত্বপূর্ণ, শিশু মনোবিজ্ঞান কেন এটা গুরুত্বপূর্ণ। অভিভাবকরা নিজের সন্তানকে তাদের মতো করে বুঝতে পারে, নিজের সন্তানকে তাদের মতো করে বুঝতে পারে, শিশুর ভালো লাগা খারাপ লাগা দক্ষতা ক্ষমতা সবকিছুই তারা বুঝতে কোনো রকম ত্রুটি রাখে না, এটাই বলা হচ্ছে। একজন অভিভাবক সে অবশ্যই ভালোভাবেই জানে তার বাচ্চার কি ভালো লাগে, বাচ্চার কি খারাপ লাগে, বাচ্চার কি ক্ষমতা, সেটা একটা অভিভাবক ভালোভাবেই বুঝতে পারে। ঠিক আছে, এরকম নয় যে বাবা মা বুঝতে পারে না। কিন্তু অনেক সময় দেখা যায় যে এত কিছু করার পরেও কিছু অভিভাবক তাদের শিশুর সঠিক সমস্যাগুলি বুঝে উঠতে পারে না, এবং ভুল পদ্ধতি দ্বারা শিশুদের চাহিদাগুলি মেটানোর চেষ্টা করে। আশা করি বুঝতে পারছো লাইনটা। একজন বাচ্চা কি হয়, খুব রাগী অ্যাটিটিউড, ঠিক আছে, খুব রেগে যায়, তখন বলবে কেন বাচ্চাটা রেগে যায়, কেন, যে তার বাবা মা দুজনেই চাকরি করে, সেই জন্য বাচ্চা সে দেখে অন্যান্য প্যারেন্টসদের বাবা মা হচ্ছে তাদের সাথে টাইম স্পেন্ড করে, তার বাবা মা তার সাথে টাইম স্পেন্ড করে না, সেই জন্য বাচ্চা দেখো রেগে যায়। এবার তখন বাবা মা কি করলো, যে না এটা কি করলো, বাবা মা তখন তাকে টাইম না দিয়ে কি করলো, তাকে একটা ট্যাব কিনে দিল বা একটা মোবাইল কিনে দিল, ভাবলো যে না বাচ্চার হচ্ছে চাহিদাগুলি মিটিয়ে দিই, তাহলে বাচ্চা বা প্রচুর টাকা দিয়ে দিল, তাহলে কি বাচ্চার চাহিদাটা কি মিটে যাবে, বাচ্চার কখনো চাহিদা বা তাহলে ভুল পদ্ধতি দ্বারা তারা মেটানোর চেষ্টা করে, তাতে কি হলো, বাচ্চা আজকে ফোন দিচ্ছ কালকে সে গাড়ি ডিমান্ড করবে, আজকে গাড়ি দিচ্ছ পরের দিন সে হেলিকপ্টার ডিমান্ড করবে, করবেই করবে। অনেক সময় তারা সঠিক সময় বিচারও করতে পারে না, ওই যে ভুল ঠিক কোনটা বিচার না করে বললো মারপিট করেছে, দুমার দুম করে বাচ্চাকে লাগিয়ে দিল, বাচ্চা বললো আমি তো কিছুই করিনি, কেন মারলো আমাকে, ব্যাস বাবা আমার প্রতি রাগ হলো।
বেশিরভাগ ক্ষেত্রে এগুলি খুব বেশি ক্ষতিকারক না হলেও অনেক সময় এর ফল ক্ষতিকারক হয়ে যেতে পারে। হয়েই যায় অনেক সময়। বাচ্চাকে এরকম করে কিছুদিন আগে দেখলে, ওই যে বাচ্চাটা চিপস, মনে আছে যে 5 টাকার যে চিপস খেলো কিছুদিন আগে, বাচ্চাটা প্যাকেটটা গুড়িয়ে পেয়েছিল, তার মা তাকে এমন বকেছে, সে গিয়ে সুইসাইড করে নিয়েছে। খবরটা দেখেছো তো? না দেখোনি খবরটা? চারিদিকে এত হ্যাঁ। এত চারিদিকে ছড়ালো খবরটা। ঠিক আছে? আর এই জন্যই প্রয়োজন হয় শিশু মনোবিজ্ঞান। ঠিক আছে? এই জন্যই প্রয়োজন হয় শিশু মনোবিজ্ঞান। আজকাল এই যে বলা আছে পৃথিবীর প্রায় সমস্ত স্কুলগুলিতে শিশু মনোবিজ্ঞানীকে বিশেষভাবে নিযুক্ত করা হয়ে থাকে। এই যে বললাম পৃথিবীর প্রায় সমস্ত স্কুলে, ইন্ডিয়া ছাড়া, ঠিক আছে, একদম ইন্ডিয়া ছাড়া প্রায় সব দেশগুলোতে এটা করা হয়ে থাকে। কারণ পরিবার ছাড়া শিশুদের সব থেকে নিখুঁত ভাবে লক্ষ্য করা যায় কোথায়? স্কুলে। পরিবার ছাড়া সে বেশিরভাগ সময়টা একটা বাচ্চা স্কুলে থাকে। শিশু বিজ্ঞানীরা আপনাকে আপনার শিশুর স্বাভাবিক অস্বাভাবিক গতিবিধির মধ্যে পার্থক্য বুঝতে সাহায্য করবে। অবশ্যই শিশু বিজ্ঞান, যারা চাইল্ড সাইকোলজিস্ট, তারা বুঝতে পারে একটা বাচ্চা কিরকম আচরণ করছে। অনেক সময় বাবা মা এটা দেখতে পারে না, কিন্তু টিচার মানে মনোবিজ্ঞানীরা তারা ঠিক বুঝতে পারে একটা বাচ্চা কখন অ্যাবনর্মাল আচরণ করছে। তাদের 10টা ছেলেও যদি সেখানে দাঁড়িয়ে থাকে, 100টা ছেলে, সে তার মধ্যে ঠিক বুঝে যাবে কোন বাচ্চার, কারণ চোখের একটা যে অ্যাটিটিউড, চোখের লক্ষ্য, বাচ্চা ঠিক বোঝা যায় কে খালি তাকাচ্ছে। যেটা আমরা কিছুটা মানে আমি বুঝতে পারি। যাই হোক, এটা আমাদের যখন অফলাইনে, যারা তোমরা কেউ ওইভাবে জানো না, আমাদের যখন অনলাইন মানে অফলাইনে ক্লাস হয়ে থাকে, তখন এই জিনিসটা হয়ে থাকে। ঠিক আছে? তো এটা খুব দরকার। এই জন্য যখন তুমি বুঝতে পারবে, তখন এই জিনিসগুলো সম্পর্কে বুঝতে পারবে, চোখের ভাষায় বুঝতে পারবে সে কি ভাবছে না সে কি করছে। ঠিক আছে? এবার আর যে জ্যোতিষ যারা হয়, তারা তোমার এই চোখ নাকের জ্যোতিষ যারা হয়ে থাকে, তারা সবচেয়ে বড় মনোবিজ্ঞানী হয়ে থাকে। তারা খুব ভালোভাবে তোমার মনটাকে স্টাডি করে। তারা কিচ্ছু জানে না তোমার সম্পর্কে। ঠিক আছে? তারা শুধু তোমাকে অবজার্ভ করে বলে দেবে। তুমি দেখো তোমার মা বাবা তোমাকে নিয়ে দোকান মানে একটা মানে জ্যোতিষের কাছে গেছে। তোমার বয়স ধরো, সাপোজ ধরো একটা মেয়েকে নিয়ে গেছে, তার বয়স 26-27 বছর, একটা মেয়েকে নিয়ে মায়ের কাছে গেছে। তাহলে কি কারণ হতে পারে? একটাই কারণ, তার বিয়ে হয়নি। পরিষ্কার কথা, আর কোনো কারণ হতেই পারে না। এবার সে বলবে সেরকম দিক থেকে। এবার তারপরে কি কোনো একটা যদি ছেলেকে নিয়ে যায়, 25-26 বছর বা 27 বছরের একটা ছেলেকে নিয়ে যায়, কি হবে না, সে চাকরি পায়নি। বা একটু যদি মোটামুটি একটু মানে ক্লাস 8-9-এর বাচ্চাকে নিয়ে যদি যায়, তাহলে কি হবে, বাচ্চা খুব দুষ্টু, সেই জন্য গেছে। এটা বোঝাই যায়। এর জন্য আলাদা করে কোনো বইয়ের দরকার হয় না, ঠিক দেখে বোঝা যায়। আর বাচ্চা দেখবে, যদি একটু অশান্ত বাচ্চা হয়, সে ঠিক হাত এরকম নাড়ানাড়ি করবে, বিভিন্ন রকমের আচরণ করবে, ঠিক বোঝা যায়। ঠিক আছে? যাই হোক, অবজার্ভ করলেই এগুলো বোঝা যায়। তাহলে অনেক সময় শিশুদের মধ্যে এমন কিছু মানসিক ও বিকাশজনিত সমস্যা দেখা যায়, যা আপেক্ষিকতাভাবে অভিভাবকরা বুঝতে পারে না। যেমন অতিরিক্ত চাঞ্চল্য বা ভীতি, পড়াশোনা বা অন্যান্য বিষয়ে অস্বাভাবিক ধরনের অমনোযোগিতা, খুব সাধারণ কিছু জিনিস সহজে মনে রাখতে না পারা। হয়েই থাকে এই সময় জিনিস, নামটা ভুলে যায়। ঠিক আছে? সাধারণ জিনিস ভুলে যায়। প্রচুর অমনোযোগিতা, মনে রাখতে পারে না। ইস স্যার, হ্যাঁ স্যার এটা আমি পড়েছিলাম স্যার, ভুলে গেছি। মনোযোগী নেই, সাধারণ জিনিস ভুলে যাচ্ছে। প্রচুর ভয়, অতিরিক্ত চাঞ্চল্য বা ভীতি, বা পড়াশোনায় ভুলে যাচ্ছে। এগুলো হয়ে থাকে। অভিভাবক বা শিক্ষকরা যেহেতু সমস্যাগুলি প্রথমে বুঝতে পারেন না, তাই বিভিন্ন কারণে সেই শিশুটির উপরে কঠিন শাস্তি বা বকাবকি করে থাকেন, ফলে সেগুলো ভীষণভাবে ক্ষতিকর। ওই জন্য দেখবে বাচ্চাকে যদি জিজ্ঞেস করলো পড়া পারেনি, অমনোযোগী, বাচ্চাকে এত বকে দেয়, বাচ্চা বলে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, ভয়ে আর বলে না। কারণ যদি না পড়াশোনা করে কঠিন শাস্তি দেয় ভয়, তখন আচ্ছা বাচ্চা আস্তে আস্তে ভয় পেয়ে আস্তে আস্তে সত্যি থাকে। তাহলে এক্ষেত্রে যদি একজন শিশু মনোবিজ্ঞানী সাহায্য নেন, তাহলে তিনি আপনার শিশুর আসল সমস্যার কারণগুলি সহজে বুঝতে পারবেন। বোঝা গেল আশা করি। এবার কিভাবে মনোবিজ্ঞান আপনি বুঝবেন? এত তো কথা আমি বলে দিলাম। এবার হচ্ছে তুমি কিভাবে মনোবিজ্ঞানী হবে, সেটাও তো আমাকে বলতে হবে, নাহলে অসুবিধা কি আছে? প্রথম কথা, এই যে প্রথম সবচেয়ে বড় কথা, ভালোভাবে লক্ষ্য করুন। প্রথম কথা, অবজার্ভ করো। ঠিক আছে? কোনো যে লোক রয়েছে বা স্টুডেন্ট রয়েছে, তাকে অবজার্ভ করো। যত অবজার্ভ করে, যত আপনি শিশুকে লক্ষ্য করবেন, তত বেশি তার মানসিক অবস্থাগুলি আপনি বুঝতে পারবেন। তাকে দেখতে হবে সে কি করছে, তার দিকে একটা বল গেলে সে কিভাবে রিয়াক্ট করছে, তাকে কিছু একটা খারাপ কথা বললে সে কিভাবে রিয়াক্ট করছে, তাকে বকলে সে কিভাবে রিয়াক্ট করছে, আগে দেখতে হবে, অবজার্ভ করো। সে ঘুম থেকে ওঠার পরে কি করছে, খেলতে গিয়ে কি করছে, তাকে একটু অবজার্ভ করো, অবজার্ভ করতে হবে। তারা কি করছে, কোন বিষয়ের উপর তার কি প্রতিক্রিয়া করছে, তার কখন খিদে বা ঘুম পাচ্ছে, কখন সে খেলতে চাইছে, কি ধরনের খেলা সে পছন্দ করছে, কোন কোন বিষয়ে ভয় পাচ্ছে, সবার সাথে মিশতে পারছে কিনা, নতুন জিনিস শিখতে পারছে কিনা, এইসব জিনিস তোমাকে দেখতে হবে। পুরো তাকে অবজার্ভ করতে হবে। প্রথম কথা, বড় কথা,
বাচ্চাকে অবজার্ভ করো, দেখো বাচ্চা কি করছে, তুমি আস্তে আস্তে নিজেই বুঝতে পারবে। আর সবচেয়ে বড় কথা, ভীষণ বড় কথা, নিজের শিশুকে অন্য কোনো শিশুর সাথে তুলনা করবেন না। হায় দেখ, আকাশ ফার্স্ট হয়ে গেছে, তোর দ্বারা কিচ্ছু হবে নি, এটা বাবা মা বলে থাকে। হায় দেখ, সে হচ্ছে মানে কি বলে হচ্ছে এ ফার্স্ট হয়ে গেছে, তুই ক্লাসে ফার্স্ট হতে পারলি না। ব্যাস, এই তুলনা কখনোই বাচ্চাকে করবে না। বাচ্চাকে যদি তুলনা করো, বাচ্চা এতে প্রচন্ড ভাবে তার আত্মবিশ্বাসের অভাব ঘটবে। বাচ্চার মনে হবে না আমার দ্বারা তো কিছু হবেই না, এবং আপনার অভিভাবকত্ব রীতিমতো কঠিন এবং পরিশ্রমের হবে। বাচ্চা দেখবে তোমার কথা আর শুনছেই না, প্রথম প্রথম ভয় পাবে, তারপর তোমাকে পুরো ইগনোর করবে। ঠিক আছে, আর যখন বড় হবে তোমার উপরে যাবে। ঠিক আছে, ওই জন্য প্রথম কথা, ভীষণ গুরুত্বপূর্ণ কথা, অবজার্ভ করো, লক্ষ্য করো, তাহলেই বুঝতে পারবে। দ্বিতীয় কথা খুবই গুরুত্বপূর্ণ, শিশুর সাথে সময় কাটাও। যত একটা বাচ্চার সাথে তুমি সময় কাটাবে, দেখো প্রত্যেকেই কম বেশি ব্যস্ত থাকবে, কাজ থাকবে, সবই থাকবে, অনেকেই শিশুর সাথে সময় কাটাতে পারেন না। কিন্তু শিশুদের সাথে সময় না কাটালে কখনোই তার সঠিক সমস্যা বুঝতে পারবে না। তোমাকে সময় বের করতেই হবে। দেখো একটা মানুষ নিশ্চয়ই 24 ঘন্টা কাজ করে না। তুমি যখন কাজে যাবে, ঠিক আছে, যে কোনো তুমি স্কুলে পড়াও বা যেখানেই যাও, তোমার যদি বাচ্চা থাকে, তার সাথে হয় সকালে বা সন্ধ্যেতে বা রাত্রে এসে, যেই টাইমে তুমি বাড়ি ফিরলে, বাড়ি ফিরে যে ফোনটা না ঘেটে তুমি যদি বাচ্চার সাথে একটু টাইম স্পেন্ড করো, তাহলেই বাচ্চার, তুমি বেশি বোঝার সময় হয় না, বাচ্চার সাথে যদি প্রত্যেকদিন 10 মিনিট 15 মিনিট বসো, বাচ্চা তাতেই খুশি হয়ে যাবে। যেমন বাচ্চা সেরকম ভাবে বাবার মানে বয়স্ক বাবা মা সেম ব্যাপার। এক্ষেত্রে আপনার প্রয়োজনে নিজের কাজগুলি যথার্থভাবে গুরুত্ব সহকারে সাজিয়ে আগের কাজ আগে এবং পরের কাজ পরে করবে। যেরকম না আগের কাজ আগে করে নেবে, পরের কাজ পরে যদি করো, তাহলে তোমার দেখবে কাজ মানে বাচ্চার সাথে বা ফ্যামিলির মেম্বারদের সাথে টাইম স্পেন্ড করার তুমি সময় পাবে। বাড়িতে থাকাকালীন অন্তত কিছুটা সময় নিজের শিশুর জন্য রাখতে ভুলবেন না। অবশ্যই কিছুটা সময় শিশুর জন্য রাখতে, আমি এই কথাটাই বললাম যে যতই তোমার কাজ থাকুক, এসে শিশুর সঙ্গে একটু, বাচ্চার সাথে একটু টাইম অবশ্যই স্পেন্ড করো। সে যেমন কিছু নয়, এসে বলবে বাবু আজ সারাদিন তাহলে কি করলে, জিজ্ঞেস করবে, সে দেখবে গড়গড় করে বলবে কি কি ভালো বা মন্দ অভিজ্ঞতা হলো, কোন জিনিস সে তাকে বলতে দিতে হবে। ঠিক আছে, তাই সে যদি অভিজ্ঞতা, তার ভালো অভিজ্ঞতা কি হলো, তার স্টুডেন্ট, তার বন্ধু তাকে কি বললো, সে স্কুলে কি করলো, তার কোন টিচার তাকে ভালো বললো কি খারাপ বললো শুনতে হবে। এবার তার পড়াশোনা বা অন্যান্য বিষয় কেমন চলছে, পড়াশোনা ভালো চলছে তো, কোনো অসুবিধা হচ্ছে না তো, বা সে কি, তুমি কি আমাকে এমন কিছু বলতে চাও যেটা হচ্ছে তুমি আমাকে বলতে চাও, বলো, কোনো ভয় নেই, এরকম ভাবে বলবে, ইত্যাদি তার কাছে জানার চেষ্টা করবে। তাহলে জিজ্ঞেস করবে সারাদিন কেমন গেল, সে বলবে ভালো, বা ভালো, আজকে তো খুব পড়া ছিল, এ ছিল, বললো কেমন অভিজ্ঞতা হলো, বলো আজকে ভালো অভিজ্ঞতা হলো না খারাপ, সে বলবে হ্যাঁ আজকে খুব ভালো হয়েছে, আজকে স্কুলে খেলা হয়েছিল, খেলাতে আমি একটা গোল করেছি, ভালো। বলবে না আজকে আসলে ভালো হয়নি, আজকে একটু মানে পড়া দিতে পারিনি, স্যার আমাকে বকেছে, বললো। তাই বলবে পড়াশোনা তাহলে ভালো চলছে না খারাপ চলছে, বলে মোটামুটি ভালো চলছে, একটু অঙ্কে চাপ আছে, বললো। এবার তুমি কি কিছু বলতে চাও, সে বলবে না সব তো বলে দিয়েছি, ঠিক আছে, বলে ওকে ঠিক আছে, হয়ে গেল। তাহলে এইভাবেই তুমি কথা বলবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে শিশুরা অভিভাবককে ঠিক মতো মন থেকে কাছে না পেলে একাকিত্বে ভোগে, এটাই বলেছে। যদি মন থেকে কাছে না পায়, তাহলে একাকিত্বে ভুগবে, ফলে সে দ্রুত কুসঙ্গে মিশে যাবে। অবশ্যই শিশুদের সামনে সময় কাটানোর সময় কোনোভাবে আপনার অফিস বা যাবতীয় যেন না আছে, যেমন মোবাইল ফোন ল্যাপটপ, এই কথাটা আমি বারবার বললাম, যখন বাচ্চার সাথে বসবে মোবাইল ফোন ল্যাপটপ এই জিনিসগুলো দূরে রাখবে, মোবাইল বিশেষ করে। তাহলে শিশু এটাই বুঝবে যতটা সময় কাটাচ্ছ সেটা যেন একান্তই তার জন্য তুমি টাইম স্পেন্ড করছো, সেটা যেন বাচ্চা বুঝতে পারে। ওকে, এবার শিশু কোন পরিবেশে বেড়ে উঠছে, এবার তোমাকে লক্ষ্য রাখতে হবে, তার যে বন্ধু বান্ধব কেমন লোকের সাথে মিশছে সেটা তোমাকে অবশ্যই দেখে রাখতে হবে। যাবতীয় পরিবেশের জড়িত বিষয় লক্ষ্য রাখতে হবে, কার কার সাথে মিশছে, কতক্ষণ মেলামেশা করছে দেখতে হবে, বন্ধুদের সাথে কি ধরনের খেলা খেলছে, খারাপ কিছু খেলা খেলছে না ভালো খেলা খেলছে দেখবে। আশেপাশে এমন কোনো ব্যক্তি আছে কিনা যে শিশুর উপরে অন্যরকম দৃষ্টি, বুঝতেই পারছো, যদি মেয়ে মানে বাচ্চা মেয়ে থাকে আজকালকার দিনে, বুঝতেই পারছো কি ব্যাপার, খারাপ নজর দেয়, বিশেষ করে মানে ফ্যামিলির জেঠু মানে দাদু মানে এদের কাছ থেকে বেশি হয়, একটা কারণ আছে, যাই হোক বেশি আমি আর বেশি ডিটেলসে যাচ্ছি না। বা বন্ধুদের সাথে কথা বলার সময় সে কি ধরনের ভাষা প্রয়োগ করছে, সেগুলো যেন নজর রাখতে হবে। শিশুর বুদ্ধি বিকাশের দিকে লক্ষ্য রাখতে হবে, কোনো রকমের শারীরিক সমস্যা হলে অভিভাবকরা সহজে বুঝতে পারে, মানসিক ঘাটতি যদি ঘটে থাকে সেটাও বুঝতে হবে, বুদ্ধি বিকাশের দিকে নজর রাখতে হবে, মনে রাখতে পারছে কিনা, জীবনের অভিজ্ঞতা থেকে কি শিখছে এগুলো দেখতে হবে। শিশুর কথাগুলো মন দিয়ে শুনতে হবে, কথাগুলি মনোযোগ দিয়ে শুনতে হবে, কোন রকমের গল্প বা অভিজ্ঞতা বলতে চাইতে পারে, দেখুন আসলে সে কি বলতে চাইছে, তার গলার স্বর, তার মুখের হাব ভাব, দেহের ভঙ্গি, এই সব কিছু দেখতে হবে।
শিশুদের বানানো গল্প আসলে তার নিজের ব্যক্তিগত অবস্থাকে ফুটিয়ে তোলে। এটা খুব গুরুত্বপূর্ণ। শিশুরা দেখবে অনেক সময় গল্প বানিয়ে বলে, বানিয়ে যখন বলে সে নিজের ব্যক্তিগত অবস্থাকে সে গল্পের মাধ্যমে বলতে চায়। ঠিক আছে? শিশুকে কোনো বিশেষ প্রশ্ন না করে এমন প্রশ্ন করুন যাতে অনেক বেশি কথায় উত্তর দিতে পারে। এরকম না যে হ্যাঁ না উত্তর দিল না, ওই শুধু প্রশ্নের উত্তর হ্যাঁ বা না যেন না হয়, সে যেন একটু এক্সপ্লেন করে, যেন একটু বেশি কথা বলে। দেখবে যে কেউ যদি বেশি কথা বলে তাকে বোঝাটা খুব সহজ হয়। ঠিক আছে? জায়গাটা আমার পার্সোনাল লাইফে আমি নিজেও জানি। ঠিক আছে? সেই জন্য এটা বললাম যে সে যদি বেশি কথা বলবে তাকে তুমি খুব সহজেই আন্ডারস্ট্যান্ড করতে পারবে যে সে কি বলতে চাইছে। ঠিক আছে? একদম। আর শিশু মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করুন, সেটা তো আমরা পড়াচ্ছি, বিভিন্ন বই, কোচিং ক্লাস তো আছে, কোচিং ক্লাসের দরকার নেই, আমি তোমাদের জন্য আছি। সেসব ইন্টারনেট থেকেও খুঁজে দেখবে। প্রথমেই কোনো সিদ্ধান্ত, এটা সবচেয়ে বড় কথা, প্রথমেই কোনো রকম সিদ্ধান্তে পৌঁছবে না। একটা বাচ্চা কে কি বললো, কিছু বললো, তুমি সঙ্গে সঙ্গে ডিসাইড করে নিলে না এ খারাপ, একটা মেয়ে এটা বললো না এই মেয়েটা খারাপ, কখনোই কোনো কিছু ডিসিশন নেবে না। জওয়াহরলাল নেহেরু ভালো না ইন্দিরা গান্ধী ভালো, কখনোই কোনো রকমের, বা নরেন্দ্র মোদী ভালো, কখনোই কোনো সিদ্ধান্তে যাবে না। অ্যানালাইসিস করবে যে সে কোনটা ভালো কোনটা খারাপ, প্রপারলি অ্যানালাইসিস ইজ ম্যাটার করে। সিদ্ধান্ত কখনোই নয়, কেউ খারাপ নয় কেউ ভালো নয়, বিভিন্ন ঘটনার রেসপেক্টে সে ভালো কি খারাপ। ঠিক আছে? সেটা আমরা বলছি। লাস্টে সহধর্মিতা, শিশুদের সমস্যা তখনই ভালোভাবে বুঝতে পারবেন যখন নিজেকে তার জায়গায় বসিয়ে সমস্যা অনুভব করবে, তাতে শিশু বুঝতে পারবে আপনিও তার জন্য কতটা চিন্তিত, ভবিষ্যতে কোনো রকমের পরিস্থিতি মোকাবিলার সময় আপনার সাথে সে সমস্ত কিছু ভাগ করে নিতে ভুলবেন না। আর কি কি করবেন না, নিজে থেকে আন্দাজ করে শিশুর সমস্যা নেই এটা ভেবে নেবেন না, অন্য তুলনা করবেন না, তার পরিস্থিতির সমস্যা নিয়ে কোনো রকমের বিচার করবেন না। অবশ্যই যেগুলো বলে দিয়েছি এর মধ্যেই আছে, লাস্ট টাইমে রেড কালারে ওই জন্য বললাম কি কি করবে না। আর একদম লাস্টের পাতায় আমরা রেখেছি বিভিন্ন ডিসঅর্ডার, বিভিন্ন যে মানে অসুস্থ হয় সেরকম, অ্যাটেনসিভ ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, যেটাকে এডিএইচডি বলা হয়। এই ধরনের মানসিক সমস্যা হলো অতিরিক্ত পরিমাণে অমনোযোগী হওয়া, অসম্ভব দুরন্ত হওয়া এবং প্রচন্ড রেগে যাওয়া, জেদ বা কান্নাকাটি করা, এটাকে এডিএইচডি বলা হয়। অ্যাটেনশন ডেফিসিট মানে মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে, যে আমার দিকে কেউ কেন তাকাচ্ছে না, মনোযোগ আকর্ষণের জন্য, মনোযোগ আকর্ষণ করার জন্য কোনো কিছু ভেঙে দিচ্ছে যাতে তার দিকে একটু মনোযোগ দেয়, এই ধরনের রোগ হয়। ডিপ্রেসিভ বাইপোলার ডিসঅর্ডার, মুহূর্তে মুহূর্তে মন পাল্টে যাওয়া। ঠিক আছে? মানে মুড সুইং করে, প্রচন্ড পরিমাণে আলস্য, রাগ ও কান্নাকাটি আসবে, ডিপ্রেশন থেকে হয়। অ্যাংজাইটি ডিসঅর্ডার, মাঝে মাঝে কিছু চিন্তা ভীতি তৈরি হয়, এর ফলে সে রাতে ঘুমোতে পর্যন্ত পারে না, এতটা অ্যাংজাইটি বেড়ে যায়। তারপরে এসপারজার সিনড্রোম, অটিজম না হলেও অটিজমের মতোটা কিছুটা সমস্যা, সামাজিক হয় না, কারোর সাথে মিশে না, রোজকার জীবনের গতিবিধিতে বেশি পরিবর্তন করে না, সোজাভাবে চোখের দিকে তাকাতে পারে না, অদ্ভুত ধরনের মৌখিক এবং শারীরিক ভঙ্গি করে, সহধর্মিতা বোঝে না, হাতে পায়ের সঞ্চালন খুব কম, তবে খুব মানে সামাজিক হয় না, কারোর সাথে মিশতে চায় না যদি অ্যাসপারজার সিনড্রোম হয়। লার্নিং ডিসেবিলিটি, সহজে কোনো কিছু শিখে উঠতে পারে না, কারণ কোনো বিষয়ে সে মনোযোগই দিতে পারে না, মনোযোগ দিতে পারে না বলেই সে শিখতে পারে না। ডিসপারেটিভ বিহেভিয়ার ডিসঅর্ডার, শিশুকে উত্ত্যক্ত করলে আলাদা রকমের, শিশুরা অন্য শিশুকে উত্ত্যক্ত করে রাগিয়ে দিয়ে দেখে খুব মজা পায়, রাগিয়ে দিয়েছে, ওই জন্য কোনো অনুষ্ঠানে গেলে সেখানে নিয়ম উল্লঙ্ঘন করে জিনিসপত্র ভাঙচুর করে এরা খুব মজা পায়, এরা মিথ্যা কথা বলে এবং কি চুরিও করতে পারে। আর ইটিং ডিসঅর্ডার, ইন যে বুলিমিয়া নামে অসুস্থতা হয়, খুঁতখুঁতে বাতিক টাইপের চিন্তা করে, কোনো কিছু খেলেই ওজন বেড়ে যায় বা দেখতে খারাপ লাগে এটা ভাবে, এই জন্য তারা কিছুই খেতে পারে না এবং অল্প খেলেই তাদের বমি হয়। এটাকে বলে ইটিং ডিসঅর্ডার। ওকে? বলো, বোঝা গেল জিনিসটা? হ্যাঁ স্যার। তাহলে বলো কেমন লাগলো হ্যাঁ আজকে স্যার। চাইল্ড সাইকোলজি আলোচনা করে?